আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচ তোমাদের ফাইনাল রিভিশন ব্যাচ রসায়ন ও পদার্থবিজ্ঞানের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে তোমাদের বহুল প্রতীক্ষিত যেই চ্যাপ্টারটার কথা তোমরা বলছিলে সেটা হচ্ছে জীবাশ্ম, অর্থাৎ রসায়নের 11তম অধ্যায়। তোমাদের এসএসসি 2025 তোমাদের যে মেইন যে বইটা আছে সেই বইয়ের 11 নম্বর যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা হচ্ছে জীবাশ্ম। তো এই চ্যাপ্টারটাকে আমি মূলত জীবাশ্ম না বলে জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি বলাটা প্রেফার করি, কারণ হচ্ছে এই চ্যাপ্টারটাতে তোমাদের যত যৌগগুলো আছে সকল যৌগই হচ্ছে মূলত জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড নিয়ে ডিল হয়। ঠিক আছে, তো কথা হচ্ছে এইটা অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। ঠিক আছে, কারণ হলো তোমরা যেই বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন, এই চ্যাপ্টারটা থেকে এই জীবাশ্ম বা অধ্যায় নাম্বার 11 থেকে তোমরা একটা, আমি আবারও বলতেছি, তোমরা একটা সিকিউ মাস্ট কমন পাবে ইনশাআল্লাহ, এবং সর্বোচ্চ সাধারণত তোমরা একটা কিংবা সর্বোচ্চ ম্যাক্সিমাম হইলে তোমরা দুইটা সিকিউ বা দুইটা সৃজনশীল কমন পাওয়ারও তোমাদের এই অধ্যায় থেকে চান্স আছে, সম্ভাবনা আছে। ঠিক আছে, তো এই জন্য এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ওকে, তো এখন বিষয় হলো আমি তাহলে ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। তো কথা হলো আমি এমনভাবেই এখন কথা হলো তোমরা অনেকে এই চ্যাপ্টারটা ভয় পাও। আসলে এই চ্যাপ্টারটার মতো মারাত্মক ইজি চ্যাপ্টার পৃথিবীতে নাই। ঠিক আছে, তোমাদের জাস্ট 3টা কাজ করা লাগবে। আমি আগেও বলতাম, এখনো বলতেছি, সেই 3টা কাজ হচ্ছে তোমাদের অবশ্যই ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে তোমাদের অবশ্যই আমি যা কিছু ক্লাসে লেখাবো তোমরা সাথে সাথে নোট ডাউন করে নিবে, ঠিক আছে, বা লিখে নিবে। আর তৃতীয় কাজ হচ্ছে তোমাদেরকে আমি যে এইচডব্লিউ গুলো দিব সেই এইচডব্লিউ গুলো অবশ্যই টাইমলি করবে। ব্যাস, এই 3টা কাজ তোমরা অবশ্যই করবে, তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমি তাহলে ক্লাস স্টার্ট করতেছি। তো দেখো, মূলত এই যে জৈব রসায়ন জীবাশ্ম যে চ্যাপ্টারটা, এখানে মূলত ডিল হয় হচ্ছে অর্গানিক কম্পাউন্ড বা বাংলায় বললে জৈব যৌগ নিয়ে। ঠিক আছে, তো এখন কথা হলো এই জৈব যৌগগুলো আসলে কি, সেটা হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে যে যৌগগুলো গঠিত হয় সেগুলোই হচ্ছে মূলত জৈব যৌগ। ঠিক আছে, তাহলে আমি প্রথমে লিখতেছি যে কার্বন ও হাইড্রোজেন দ্বারা, প্রথমে এটা লিখে নিবে, সেটা হচ্ছে জৈব যৌগ সমূহ সাধারণত কার্বন, আচ্ছা সি দ্বারা বোঝাচ্ছি কার্বন, এবং হাইড্রোজেন, এইচ দ্বারা বোঝাচ্ছে হাইড্রোজেন দ্বারা গঠিত হয়, আচ্ছা, পরে আরেকটা ব্যাপার তোমরা লিখে নিবে, সেটা হচ্ছে, আচ্ছা একটা উদাহরণ বা একটা এক্সাম্পল লিখি। এক্সাম্পল, মনে করো CH4, এটাকে আমরা সবাই কি জানি, মিথেন নামে জানি, রাইট? CH4 বা মিথেন নামে জানি। এখন কথা হইলো এই যে মিথেন না, একদম একদম সহজ ব্যাপার, এই মিথেন একটা জৈব যৌগ। ঠিক আছে, কারণ এখানে মূলত কার্বন এবং হাইড্রোজেন দুইটার কন্ট্রিবিউশনই আছে। ঠিক আছে, অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ, এই যে এটা একটা জৈব যৌগ। ঠিক আছে, আর একটা কথা তোমরা অবশ্যই লিখে নিবে, সেটা হচ্ছে অধাতু এবং অধাতু সমযোজী বন্ধনের মাধ্যমে জৈব যৌগ গঠন করে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, অবশ্যই লিখে নিবে। সেটা হচ্ছে তোমাদের অধাতু ও অধাতু সমযোজী বন্ধনের মাধ্যমে জৈব যৌগ গঠন করে, আচ্ছা এই দুইটা লাইন তোমরা লিখে নাও। ঠিক আছে, তারপর হচ্ছে আমি তোমাদেরকে ব্যাপারটা সেকেন্ড লাইনটা, মানে সেকেন্ড যে নোটটা লিখেছি সেটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি আশা করতেছি তোমাদের এটা লেখা হয়েছে। তো এখন কথা হইলো অধাতু এবং অধাতু সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করে, বিষয়টা তোমাদের নলেজে রাখবে। কিছুক্ষণ পর আমরা যখন প্র্যাকটিস করব তখন হচ্ছে আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দেব। তো এখন বিষয় হচ্ছে অধাতু এবং অধাতু সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করে। ঠিক আছে, এখন কথা হইলো এটা দ্বারা বোঝায় যে এটা দ্বারা বোঝাচ্ছে যে সমযোজী যে যৌগগুলো আছে এদের মধ্যে যে বন্ধনের মাধ্যমে সমযোজী যৌগগুলো গঠন করে সেই বন্ধন হলো মূলত সমযোজী যৌগ। ঠিক আছে, যেমন আমরা আয়নিক যৌগ নিয়ে ডিল করতাম, আয়নিক যৌগতে কোন বন্ধন হইতো, আয়নিক যৌগতে আয়নিক বন্ধন হইতো। সেখানে কি থাকতো, সেখানে থাকতো ধরো একটা ধাতু থাকতো,
মানে এইরকম থাকতো সাধারণত। দেখো একটা ধাতু যেমন সোডিয়াম ক্লোরাইড, একটা ধাতু থাকতো আর একটা অধাতু থাকতো, ঠিক আছে? যেমন যেটা ধাতু থাকতো সেটা কি করতো, ইলেকট্রন ডোনেট করে ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিণত হইতো, আর যেগুলো অধাতু থাকতো সেগুলো কি করতো, ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন বা অ্যানায়নে পরিণত হতো। সোজা কথা, আয়নিক বন্ধনগুলো হইতো হচ্ছে ধাতু এবং অধাতুর মধ্যে, ঠিক আছে? আর সমযোজী যে বন্ধন হয় সেটা হয় হলো অধাতু এবং অধাতুর মধ্যে। তাহলে আমরা এখান থেকে ইজিলি বলতে পারি যে জৈব যৌগসমূহ মূলত গঠিত হয় সমযোজী বন্ধনের মাধ্যমে। সেটাই এখানে লেখা হয়েছে যে অধাতু ও অধাতু সমযোজী বন্ধনের মাধ্যমে জৈব যৌগ গঠন করে, ঠিক আছে? তো আমি আশা রাখতেছি যে এইটুকু ব্যাপার তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তো এতটুকু যদি বোঝা হয় তাহলে আমি বোর্ডটা ক্লিয়ার করতেছি এবং তোমাদেরকে একটা কথা বলি, নেক্সট 20 মিনিটস, এরপরের 20 মিনিট আমি বোর্ডে যা কিছু লিখবো তোমরা মনোযোগ সহকারে গল্পের মতো শুনতে থাকবে, কোনো কিছু বুঝতে যাবা না, কারণ বুঝতে চাইলে বুঝবে না, ঠিক আছে? জাস্ট মনোযোগ সহকারে গল্পের মতো শুনতে থাকবে। ওকে, তো এখন বোর্ডটা ক্লিয়ার করে দিচ্ছি আমি। ওকে, এখন তোমরা নেক্সট 20 মিনিট, পরবর্তী 20 মিনিট তোমরা কোনো কিছু বুঝতে যাবে না, কারণ বুঝতে চাইলে বুঝবে না, আগেও বলছি এখনো একবার বলে নিলাম, ঠিক আছে? তোমরা শুধু মনোযোগ সহকারে গল্পের মতো শুনতে থাকবে এবং আমি বোর্ডে যা কিছু লিখবো তা লিখে নিবে, ঠিক আছে? ওকে, নেক্সট 20 মিনিট আমি যখন বলবো যে এখন থেকে বোঝা স্টার্ট করো তখন থেকে বুঝবে। এখন কাজই হচ্ছে মনোযোগ সহকারে গল্পের মতো শোনা এবং আমি যা কিছু লিখি তা লিখে নেওয়া। ওকে, তো খেয়াল করো, প্রথমে লিখবে সাধারণ নামকরণ। আচ্ছা, ব্র্যাকেটে লিখবে IUPAC, ঠিক আছে? তো কথা হইলো, এটা দ্বারা আমি বুঝাচ্ছি যে আমরা এখন জৈব যৌগের যে একটা জৈব যৌগ আমরা যে গল্পের মতো বলতেছি, যে এই যে গল্পটার সূচনা, ঠিক আছে? এই যে গল্পের সূচনা বা শুরুর দিকে আমি বলতেছি এই গল্পটাতে, সেটা হচ্ছে ধরো এই যে জৈব যৌগগুলো আমরা সামনে ভবিষ্যতে যে জৈব যৌগগুলো দেখতে চলেছি, সেখানে আমরা এই যে জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ডগুলোকে নিয়ে ডিল করব। তো এইগুলোর তো মূলত আমাদের দেখা মাত্র নাম বলতে পারা লাগবে, অথবা কোন একটা নাম দিলে আমাদেরকে যৌগটা গাঠনিক সংকেত আমাদেরকে লেখা রাখতে পারে, বা কোনো একটা নাম দিল সাথে সাথে ওইটার গঠন বা স্ট্রাকচারটা আমাদের খাতায় লেখা রাখতে পারে। এই জন্য অবশ্যই আমাদের জৈব যৌগগুলোকে চিনতে হবে, অর্গানিক কম্পাউন্ডগুলোকে আমাদের চিনতে হবে। এই জন্য মাস্ট এদেরকে যেন দেখা মাত্র আমরা নামটা বলতে পারি। এই জন্য আমরা IUPAC স্ট্যান্ডার্ড অনুযায়ী যে নামকরণটা ওইটাই মূলত আমাদের লাগে, ঠিক আছে? এগুলো একদম ইজি, মারাত্মক ইজি, জাস্ট গল্পের মতো করে মনোযোগ সহকারে শোনো এবং লিখতে থাকো। ওকে, তো খেয়াল করো, তো এখানে আমি প্রথমেই লিখব কার্বন সংখ্যা 1 হলে, কার্বন সংখ্যা 1 হলে যে ঘটনাটা ঘটবে এটা হলো 1 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার পয়েন্ট হলো কার্বন সংখ্যা 1 হলে যে ঘটনাটা ঘটবে সেটা হলো মিথ, মানে যে কোনো জৈব যৌগ হোক সেটার কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে তোমরা যে জিনিসটা লিখবে সেটা লিখবে মিথ প্লাস সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স। জাস্ট শুনতে থাকো গল্পের মতো করে, মনোযোগ সহকারে, গভীর মনোযোগ সহকারে গল্পের মতো শুনতে থাকো আর লিখতে থাকো, ঠিক আছে? বোঝার দরকার নেই। এখন 2 নাম্বার হচ্ছে কার্বন সংখ্যা 2 হলে ইথ প্লাস সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স। আচ্ছা, 3 নাম্বার কার্বন সংখ্যা 3 হলে প্রোপ প্লাস সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স। 4 নাম্বার কার্বন সংখ্যা 4 হলে বিউট প্লাস সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স। আচ্ছা, 5 নাম্বার কার্বন সংখ্যা 5 বা 5 হলে কি হবে? 5 হলে তোমাদের পেন্ট
পেন্ট প্লাস সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স। আচ্ছা 6 নাম্বার, কার্বন সংখ্যা 6 হলে যে ঘটনাটা ঘটবে হেক্স প্লাস সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স। আচ্ছা 7 নাম্বার হচ্ছে কার্বন সংখ্যা 7 হলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে হেপ্ট প্লাস সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স। 8 নাম্বার হলে যে ঘটনাটা ঘটবে সেটা হলো কার্বন সংখ্যা 8 হলে তোমাদের কার্বন সংখ্যা 8 হলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে অক্ট প্লাস সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স। এরপর হচ্ছে 9 নাম্বার, এটা একটু আমি মুছে দিচ্ছি, সেটা হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বার হচ্ছে কার্বন সংখ্যা 9 হলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে নন প্লাস সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স। তারপর হলো কার্বন সংখ্যা 10 হলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে ডেক প্লাস সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স। আচ্ছা এতটুকু তোমরা দ্রুত লিখে নিবে। তোমাদেরকে যে ইনস্ট্রাকশনটা দিছি সেই ইনস্ট্রাকশনটা মেনটেন করার এখনো 15 মিনিট আছে। এখনো 15 মিনিট যে কথাটা বলছি সেটা তোমরা মানে করে যাবে, ঠিক আছে, মেনটেন করে যাবে। ওকে, তো খেয়াল করো, সেটা হচ্ছে আমি যে কথাটা বলছি সেটা হলো এই জৈব যৌগগুলো আমরা যে বের করব, একটা জৈব যৌগ সেটা যেই জৈব যৌগই হোক না কেন, যদি কার্বন সংখ্যা একটা থাকে, আমি আবার বলছি যদি কার্বন সংখ্যা একটা থাকে তাহলে আমরা লিখবো হচ্ছে প্রথমে মিথ লিখে নিব। এরপর যে কাজটা করব সেটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর সাফিক্স, ঠিক আছে, এই টার্মটা পরে বলতেছি। ওকে, যদি কার্বন সংখ্যা 2টা থাকে, কোন একটা জৈব যৌগ দেখতেছি যে একটা অর্গানিক কম্পাউন্ড দেওয়া আছে যেখানে কার্বন সংখ্যা আছে 2টা, তখন সাথে সাথেই আমরা কি লিখবো, প্রথমে ইথাকে লিখে নিব, কিছু পারি আর না পারি প্রথমে আগে ইথ লিখে নিব, ঠিক আছে। এরপর যদি আমরা দেখি যে কার্বন সংখ্যা 3টা আছে তখন প্রোপ লিখবো, এরপর হচ্ছে কিছু পারি আর না পারি আগে প্রোপটা লিখে নিব, কারণ কার্বন সংখ্যা আছে 3টা, ভালো কথা। একইভাবে 4 থাকলে বিউট, 5 থাকলে পেন্ট, 6 থাকলে হেক্স, 7 থাকলে হেপ্ট, 8 থাকলে অক্ট, 9 থাকলে নন, 10 থাকলে ডেক। আচ্ছা, তো এই ব্যাপারটা আমরা বুঝলাম। এখন ঘটনা হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর সাফিক্সটা আসলে কি জিনিস। আচ্ছা, সমগোত্রীয় শ্রেণীতে আমরা কিছুক্ষণ পর আসতেছি। মূলত ভাবো কোন একটা গ্রাম আছে, ঠিক আছে, ওই গ্রামে আমি যে গল্পটা স্টার্ট করছিলাম, ধরো ওই গ্রামের মধ্যে মনে করো যে তোমার কতগুলো ফ্যামিলি আছে। এখন মনে করবা যে এটা একটা অদ্ভুত ধরনের গ্রাম, যেই গ্রামে যে ফ্যামিলি যে আছে, ঠিক আছে, একটা ধরো একটা গ্রাম আছে, গ্রামের মধ্যে ধরো কয়েকটা ফ্যামিলি আছে, ধরো 7-8টা বা হ্যাঁ 7-8টা ধরো ফ্যামিলি আছে। এখন কথা হলো এই ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে, মানে ওই গ্রামের মধ্যে যে ফ্যামিলি আছে, কয়েকটা ফ্যামিলি, কি বলছি, ধরো 7-8টা ফ্যামিলি আছে। এখন মনে করো যে এক একটা ফ্যামিলিতে যে ফ্যামিলি মেম্বার্স যারা আছে, মানে ওই এক একটা পরিবারের যে সদস্যরা আছে, ওই সদস্যদের আসলে একটা ব্যাপার দেখে চেনা যায়, আসলে একটা না 2টা ব্যাপার দেখে চেনা যায়, ঠিক আছে। এর মধ্যে একটা ব্যাপার মনে করো যে ওই সমগোত্রীয় শ্রেণীর কার্যকরীমূলক, আমি আবারও বলতেছি মাথায় গেতে না, ওই সমগোত্রীয় শ্রেণীর কার্যকরীমূলক, মানে সমগোত্রীয় শ্রেণী মানে মনে করবা যে ওই যে গ্রামগুলা, ওই যে গ্রামটা, ঠিক আছে, ওই গ্রামটার মধ্যে যেই এক একটা ফ্যামিলিগুলো আছে বা এক একটা পরিবারগুলো আছে, এক একটা পরিবারের মধ্যে মনে করো যে ধরো এই একটা গ্রাম আছে, সাপোজ মনে করো যে ধরো এখানে একটা গ্রাম আছে মনে করো, ঠিক আছে, এই গ্রামের মধ্যে ধরো এই একটা ধরো ফ্যামিলির, ধরো এই বাড়িতে একটা ফ্যামিলি থাকে, ধরো এই বাড়িতে একটা ফ্যামিলি থাকে, এই বাড়িতে ধরো একটা ফ্যামিলি থাকে, এই বাড়িতে একটা ফ্যামিলি থাকে, তো এর মধ্যে মনে করো কতগুলো সদস্য আছে, ঠিক আছে। তো এখন ধরো যে প্রত্যেকটা এই এক একটা এই গ্রামের মধ্যে এই যে এক একটা যে ফ্যামিলি আছে বা পরিবার আছে, এই পরিবারের মধ্যে মনে করো যে এক একটা ইন্ডিভিজুয়াল বা আলাদা আলাদাভাবে যদি আমি পরিবার কনসিডার করি বা বিবেচনা করি বা চিন্তা করি, তাহলে দেখবা যে এক একটা পরিবারের মধ্যে ভৌত আর রাসায়নিকভাবে অনেক মিল আছে, এবং এক একটা পরিবারকে দেখা মাত্রই চেনা যায়, এক একটা পরিবারের সদস্যকে, ঠিক আছে। ধরো এক একটা পরিবারের সদস্য যারা আছে, ঠিক আছে, মনে করো যে রহিম করিম যারা যারা আছে, মনে করো এই ফ্যামিলিটার মধ্যে ধরো 5 জন আছে বা 6 জন আছে, রহিম করিম, এরপর ধরো ডট 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 আরো নামে আছে, ঠিক আছে। এবং এদেরকে তুমি দেখলেই চিনতে পারবা। কিভাবে দেখলে চিনতে পারবা? ওই
যে সমগোত্রীয় শ্রেণী বা ওই যে ফ্যামিলিটা আছে, আমি বলছি কি ফ্যামিলির ইকুইভ্যালেন্ট, মানে ফ্যামিলিকে তুমি এই সমগোত্রীয় শ্রেণীকে তুমি এক একটা ফ্যামিলির সাথে তুলনা করতে পারো। তো একটা ফ্যামিলির আন্ডারে যে সদস্যগুলো যারা থাকবে, যেই সদস্যগুলো থাকবে তাদের প্রত্যেকেরই প্রায় ভৌত আর রাসায়নিক ধর্ম প্রায় একই রকম। এবং এই একটা প্রপার্টি গেল, আমি বলছি কি যে দুইভাবে চেনা যাবে, যে ভৌত আর রাসায়নিক ধর্ম প্রায় একইভাবে, এইটা দ্বারাও চিনতে পারবা। আর দ্বিতীয় একটা জিনিস দেখা মাত্র চেনা যায়, সেটা হচ্ছে কার্যকারী মূলক দ্বারা। অর্থাৎ একটা সমগোত্রীয় শ্রেণীর মধ্যে কার্যকারী মূলক, আমি কার্যকারী মূলকের ব্যাপারে এখনো আসিনি, কিছুক্ষণ পরে আসবো, ঠিক আছে? তোমরা জাস্ট গল্পের মতো শুনতে থাকো, ঠিক আছে? তো একটা পরিবারের মধ্যে দেখা যাচ্ছে যে কার্যকারী মূলকগুলো থাকবে, ওদেরকে তুমি দেখলে মানে ওই কার্যকারী মূলক দিয়েই তোমরা মূলত কার্যকারী মূলক দিয়েই তুমি দেখে চিনতে পারবো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এ তো হচ্ছে এই ফ্যামিলির বা এই সমগোত্রীয় শ্রেণীর। আর তারপর ধরো এরে দেখলেই পারবো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এ তো এই সমগোত্রীয় শ্রেণীর, ঠিক আছে? কারণ এরে আমি দেখতেছি যে এই ফ্যামিলিটার প্রত্যেকটা সাপোজ একটা উদাহরণ OH বা হাইড্রক্সিল মূলক, না এটা একটা কার্যকরী মূলক, হাইড্রক্সিল মূলক একটা কার্যকরী মূলক, জাস্ট নলেজে রাখো, ঠিক আছে? গল্পের মতো করে মনোযোগ সহকারে শোনো। যেমন হাইড্রক্সিল মূলক, OH মূলক, এটা একটা সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলক। তাহলে সমগোত্রীয় শ্রেণী বলতে বুঝাইছি যে ওই গ্রামটার মধ্যে একটা পরিবারের সকল সদস্যকে বোঝায়। ধরো এই পরিবারটার সকল সদস্যকে আমরা OH দ্বারা আমরা করতেছি, মানে ডিফাইন করতেছি। তখন যে ঘটনাটা করতেছি, আমরা দেখতেছি যে এখানে প্রথমটার সাথে OH আছে, পরে OH আছে, OH আছে, OH দেখি আমরা বুঝতেছি যে ও আচ্ছা আচ্ছা, এ তো ওই ফ্যামিলির, মানে ওই সমগোত্রীয় শ্রেণীর। আবার ধরো এইটার সাথে ধরো দেখলাম যে এই ফ্যামিলিটার প্রত্যেকটা সদস্যের আলাদা আলাদা ভাবে CHO লেখা আছে, তখন আমি CHO দেখে বুঝলাম, ও আচ্ছা আচ্ছা, এ তো এই ফ্যামিলির, ঠিক আছে? তো তাইলে আমরা কি বুঝলাম, যে এই ফ্যামিলি দ্বারা মূলত যে ফ্যামিলির উদাহরণটা আমি বললাম, যে গ্রামের আন্ডারে যে ফ্যামিলি, ধরো এই টোটাল গ্রামটারই আমরা বলতে পারি জৈব যৌগ বা অর্গানিক জৈব যৌগ। হ্যাঁ, ধরো জৈব যৌগের ফ্যামিলি, সরি, এই টোটাল গ্রামটা হচ্ছে জৈব যৌগের গ্রাম, ঠিক আছে? এখন এই যে গ্রামের মধ্যে যারা যারা আছে, এই যে এক একটা মনে করো যে ফ্যামিলি আছে, এই ফ্যামিলিগুলোর আমরা বলতে পারি সমগোত্রীয় শ্রেণী, ঠিক আছে? আর এক একটা সমগোত্রীয় শ্রেণীর আমি কি বলছি, ভৌত আর রাসায়নিক ধর্ম প্রায় মিল আছে, এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে এক একটা সমগোত্রীয় শ্রেণীর একদম ইউনিক একটা থাকে, মানে ইউনিক একটা কার্যকরী মূলক থাকে, যেই কার্যকরী মূলকটা দিয়ে ওই যে সমগোত্রীয় শ্রেণীটা আছে ওইটাকে চেনা যায়। আবার এখন কথা হইল, এক একটা সমগোত্রীয় শ্রেণীর, ধরো একটা সমগোত্রীয় শ্রেণীর তার শেষে সাফিক্স একটাই থাকে, তো কথা হইলো, তুমি ধরো দেখছো যে কোনো একটা জৈব যৌগ আছে যার কার্বন সংখ্যা 8টা, ভালো কথা 8টা দেখলাম। আর মনে করো তুমি দেখলা যে তুমি দেখেই চিনতে পারছো, মানে ওই যে কার্যকরী মূলক, তুমি কার্যকরী মূলক তো দেওয়া থাকবে, ঠিক আছে? তুমি যখন কম্পাউন্ড বা যৌগ দেখবা, যখন দেখছো কার্যকরী মূলক, তখন তো মনে করো দেখেই তুমি বুঝতে পারছো, ও আচ্ছা, এটা তো এই কার্যকরী মূলক, তার মানে এটা এই সমগোত্রীয় শ্রেণীর। তো তখন তুমি ওটা দ্বারা খুব সহজেই তুমি কি পাচ্ছ, তুমি খুব সহজেই ওই সমগোত্রীয় শ্রেণীর সাফিক্সটা পেয়ে যাবে, ব্যাস। তাহলে তুমি কি করবে, ধরো এখানে অক্ট, এই যে অক্ট মানে কার্বন সংখ্যা 8 হইলে কি, কার্বন সংখ্যা 8 হইলে অক্ট, তুমি 8 এর জন্য লেখছো অক্ট, প্লাস কি করবা, প্লাস হচ্ছে এই যে সমগোত্রীয় শ্রেণীর কি সাফিক্সটা, সমগোত্রীয় শ্রেণীর সাফিক্সটা এর সাথে অ্যাড করে দিবে। এইভাবেই তোমরা খুব সহজে IUPAC মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের নিয়মটা, ঠিক আছে? এটার ফুল মিনিং কি জানো ছিল, আমার এক্সাক্ট খেয়াল নাই, যে এরকম ছিল, প্রথম দিকের অধ্যায়গুলোতেই ছিল যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, অনেকটা এরকমই ছিল এটার নামটা, ফুল মিনিং, ঠিক আছে? এই যে IUPAC এইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড নামকরণ, এবং তোমাদের লেভেলে SSC লেভেলে এই IUPAC নামকরণ জানলেই তোমাদের সকল যৌগ এইভাবে নামকরণ দিয়ে তোমরা চালিয়ে দিতে পারবে, ঠিক আছে? যেটা তোমাদের SSC লেভেলের জন্য মোর দ্যান এনাফ, ঠিক আছে? ওকে, তো এখন বিষয় হলো, তোমাদের এখনো 5 মিনিট সময় আছে, এখনো 5 মিনিট তোমরা গল্পের মতো করে মনোযোগ সহকারে শুনতে থাকো, ঠিক আছে? বোঝার দরকার নেই, ওকে? এখন কথা হলো, আমি সমগোত্রীয় শ্রেণীর যে ব্যাপারটা বলছি ওইটাই আমি জাস্ট লিখে দিচ্ছি এখন। আচ্ছা, এখন কথা হইলো, আমি সমগোত্রীয় শ্রেণীর যে ব্যাপারটা বলছি ওটা তোমরা জাস্ট লিখে নাও, তারপর বুঝিয়ে নিচ্ছি। তোমাদের এখনো তো 5 মিনিট আছে, ওকে? এখনো 5 মিনিট তোমরা গল্পের মতো করে মনোযোগ সহকারে শুনতে থাকো। তাহলে সমগোত্রীয় শ্রেণী দ্রুত লিখবে, যে সকল যৌগের
যে সকল যৌগের কার্যকারীমূলক একই হওয়ায় যে সকল যৌগের কার্যকারীমূলক একই হওয়ায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে বলে তারা একই শ্রেণীভুক্ত তাদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। আচ্ছা, তোমরা একটা কাজ করো যে এতটুকু লিখে নাও, দ্রুত এতটুকু লিখে নিবে, এরপর আমি পরের টুকু লেখা স্টার্ট করব। যে সকল যৌগের কার্যকারীমূলক একই হয় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে বলে তারা একই শ্রেণীভুক্ত, তাদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। আচ্ছা, তো এখন খেয়াল করো, সেটা হলো, ঠিক আছে, আমরা বুঝলাম যে সকল যৌগের কার্যকারীমূলক একই হওয়ায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের গভীর মিল আছে, তারা কি একই শ্রেণীভুক্ত, তাহলে কি বুঝলাম? তাদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। ওই যে একটা গ্রামটা হচ্ছে কি জৈব রসায়নের গ্রাম, ওই জৈব রসায়নের গ্রামের মধ্যে আমি যে, এখন তোমরা বোঝা স্টার্ট করো, কোনো সমস্যা নেই। এখন ওই যে জৈব রসায়নের যে গ্রামটা ছিল, সেই গ্রামের মধ্যে আমরা যে বলছিলাম যে একটা পরিবার, সেই পরিবারকে কি বলছিলাম? যে ধরো এক একটা পরিবার ইন্ডিভিজুয়াল, এই একটা পরিবার, এই পরিবারটাকে আমরা ধরো বলছিলাম যে এইটার কার্যকারীমূলক সবগুলোর একই থাকবে, মানে এই পরিবারটার কার্যকারীমূলক এক জেনারেলি, এই জন্য এদের ভৌত ও রাসায়নিক ধর্ম প্রায় এক, মানে গভীর মিল আছে, এই জন্য এদেরকে আমরা বলবো যে এরা একই সমগোত্রীয় শ্রেণী। সেই সমগোত্রীয় শ্রেণীর আন্ডারে এক একটা সদস্য পড়বে। ভালো কথা। এখন কথা হলো, এখন অনেকের কাছে ক্লিয়ার না, বাট আমি এক্সাম্পল দিলে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখো, প্রথম আমি একটা এক্সাম্পল দিই। ধরো আমি লিখলাম CH3OH। আচ্ছা, পরে আমি লিখলাম ধরো C2H5OH। আচ্ছা, ঠিক আছে, এইগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এগুলো কিভাবে কি বের করতে হয় সব আমি দেখাই দেবো, ঠিক আছে? তোমরা জাস্ট এই ব্যাপারটা বুঝো আমি কি বলি। পরে ধরো আমি একটা লিখলাম যে CH4, ঠিক আছে, আমি আর একটা লিখলাম, আচ্ছা একটু ভেঙে লেখাই, যে ধরো আমি লিখলাম, আচ্ছা সহজটা দিয়ে স্টার্ট করি। ধরো আমি লিখলাম যে CH4, আমি লিখলাম কি মিথেন। CH4 মানে মিথেন, আমরা সবাই জানি, কিন্তু এইটা তো আমরা জাস্ট লিখলাম, এটার গাঠনিক স্ট্রাকচারটা কিরকম এটা তো আমাদের বুঝতে হবে, সেটা তোমরা খেয়াল করো। এটার গাঠনিক স্ট্রাকচারটা এরকম হয়, তোমরা লিখে নিবে অবশ্যই। কার্বন, আমরা জানি যে কার্বন সাধারণত কত যোজি? কার্বনের সাধারণত যোজনী কত? 4। তো 4 যোজনী, অর্থাৎ বলা যায় যে হাত, মানে যোজনী মানে তো হাত সমতুল্য, মানে 4টা হাত, ঠিক আছে? তাহলে 4টা হাত যদি হয়, আর আমরা এটাও জানছি যে জৈব যৌগ মানে কি? জৈব যৌগ মানে হচ্ছে সাধারণত হাইড্রোকার্বন বা কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। তাহলে আমি কার্বন বসাইছি, বাকি 4টা হাত বা 4টা যোজনী তো ফাঁকা আছে, ঠিক না? তো এই 4টা যোজনী কার দ্বারা আমরা ফিল আপ করবো? হাইড্রোকার্বন, অর্থাৎ কার্বন ও হাইড্রোজেনের যৌগ। কার্বন একটা, আর 4টা হাতের ফাঁকা আছে, এই 4টা হাতে কে বসবে? 4টা হাতে বাকি থাকে কি? হাইড্রোজেন বসবে। তাহলে এই যে আমরা হাইড্রোজেন বসাই দিলাম। তো খেয়াল করো তো, মিথেন হইলো না? এই যে দেখো, কার্বন একটা, 4টা হাইড্রোজেন, কার্বন একটা, 4টা হাইড্রোজেন, এইটাই হলো মূলত মিথেনের গাঠনিক স্ট্রাকচার। এটাই মূলত মিথেনের গাঠনিক স্ট্রাকচার। ভালো কথা। তো এখন খেয়াল করো, আমি আরেকটা যৌগ লিখলাম, ধরো C2H6। এগুলা কিভাবে কি হয় সব বুঝাই দিব আমি, কোনো সমস্যা নাই, তোমরা জাস্ট এখন লিখতে থাকো। এইটার নাম হচ্ছে, আর বুঝতে থাকো, ঠিক আছে, ইথেন। তো এইটা কিভাবে হয় দেখো, প্রথমে আমি ধরো লিখলাম কার্বন আর কার্বন, দুইটা কার্বন একসাথে আছে। এখন কথা হইলো, এই যে কার্বন এবং কার্বন, এই যে আমি বলছিলাম কি যে জৈব যৌগের মধ্যে যে বন্ধনগুলো হয়, সেই বন্ধনটা অলওয়েজ কি হবে? সমযোজী বন্ধন হবে। কেন সমযোজী বন্ধন? কারণ অধাতু এবং অধাতুর মধ্যে হবে। দেখো,
ঠান্ডা মাথায় দেখো, এইখানে মিথেন ছিল কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়, তাহলে এই কার্বন এবং হাইড্রোজেন এরা কি অধাতু, কার্বন অধাতু, হাইড্রোজেন অধাতু, অধাতু এবং অধাতুর সমন্বয় হয়েছে, কারণ এই জন্য এরা সহজেই বলা যায় যে এরা সমযোজী যৌগ। ঠিক আছে, আবার দেখো তাহলে জৈব যৌগ বলতে আমরা বুঝি যে এরা সমযোজী যৌগের মাধ্যমে গঠিত হবে। ঠিক আছে, আচ্ছা, আর এবং সাধারণত এরা হাইড্রোকার্বন অর্থাৎ কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত, একদম ইজি। তো খেয়াল করো এখানে কার্বন এবং কার্বন আছে, ভালো কথা। তাইলে এই কার্বনের একটা হাত, আমরা জানি কি সমযোজী যৌগ মানে কি, সমযোজী বন্ধন কিভাবে হয়, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, অর্থাৎ এইখানে কার্বন একটা ইলেকট্রন শেয়ার করছে, এই কার্বন একটা ইলেকট্রন শেয়ার করছে, দ্যাট মিনস এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই জন্যই তো আমরা বলতে পারতেছি এটা একটা কি সমযোজী বন্ধন, এইভাবে আমরা প্রকাশ করছি। তাহলে কথা হচ্ছে যোজনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই কার্বনের একটা হাত কি হয়েছে, এই কার্বনের একটা হাত, এই কার্বনের একটা হাত মানে বন্ধনে যুক্ত হয়েছে, আবার এই কার্বনের একটা হাত বন্ধনে যুক্ত হয়েছে, দ্যাট মিনস এর একটা যোজনী খরচ হয়ে গেছে, এর একটা যোজনী খরচ হয়ে গেছে। সোজা কথা, এই কার্বনের একটা হাত খরচ হয়েছে, এই কার্বনের একটা হাত খরচ হয়ে গেছে। তো এখন কথা হইলো তাইলে উভয় কার্বনের কয়টা করে হাত ফাঁকা আছে, 3টা করে হাত ফাঁকা আছে, কারণ কি কার্বন সাধারণত 4 যোজী, তাহলে একটা যোজনী যেহেতু খরচ হয়ে গেছে, তাহলে এই কার্বনের কয়টা হাত ফাঁকা আছে, 3টে হাত ফাঁকা আছে। আর এই কার্বনের কয়টা হাত ফাঁকা আছে, অবশ্যই 3টে হাত ফাঁকা আছে। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা। এখন ঘটনা হইতেছে তাহলে এই হাতগুলো কারে দ্বারা আমি কি করব, মানে কারে দ্বারা আমরা এই হাতটা ই করে দিব, পূরণ করে দিব, অবশ্যই হাইড্রোজেন দ্বারা পূরণ করে দিব। তাহলে এখন খেয়াল করো, আমি এখন এইখানে বলতে পারি না যে এইটা আর এইটা সেম জিনিস, কিভাবে সেম হইলো, দেখো কার্বন একটা, কার্বন একটা, কার্বন 2টা, দ্যাট মিনস C2, আর হাইড্রোজেন কয়টা, হাইড্রোজেন 1 2 3 4 5 6, হাইড্রোজেন 6টা, দ্যাট মিনস এটার নাম এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে C2H6, বা এটাকে কি বলা যাবে, ব্র্যাকেটটা এখানে দিলাম, ব্র্যাকেটে বলা যাবে এটা হচ্ছে ইথেন। ঠিক আছে, এখন খেয়াল করো বিষয়টা, সেটা হলো আচ্ছা দেখো এই যে কার্বন কার্বন একক বন্ধন, এরা আমরা দেখেই বুঝতেছি যে এরা হচ্ছে একটা সমগোত্রীয় শ্রেণীর। এখন কথা হলো সেটা কোন সমগোত্রীয় শ্রেণী, তোমরা এতদিন যারা পড়ে আসছো এটা জানার কথা, সেটা হচ্ছে কিছু না কিছু হইলেও যারা পড়ছো এটা দেখা মাত্র এতক্ষণে বোঝার কথা যে আসলে কি বলতেছি। হ্যাঁ, এটা হচ্ছে অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর। এই যে কার্বন কার্বন একক বন্ধন এরা মূলত অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর সদস্য। ঠিক আছে, ওই যে বলছিলাম যে জৈব রসায়নের যে কি, জৈব রসায়নের যে গ্রামটা, ওই গ্রামের মধ্যে অনেকগুলো ফ্যামিলি আছে মনে করো। এখন এক একটা ফ্যামিলির মেম্বার্স গুলো ভৌত রাসায়নিকভাবে অলমোস্ট সেম, এবং এদেরকে ধরো একটা কার্যকরী মূলক দ্বারা চিনা যায়। তো কথা হলো তাহলে আমরা কার্যকরী মূলক হিসেবে অ্যালকেনের, আমরা অ্যালকেন যে এইটা আছে, ফ্যামিলিটা আছে, বা অ্যালকেন যে পরিবারটা আছে, বা আমি বলতে পারি অ্যালকেন যে সমগোত্রীয় শ্রেণীটা আছে, তার মধ্যে মনে করো যে এই সেই অ্যালকেনের মধ্যে আমরা বুঝবো কি যে প্রত্যেকে সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড বা একক বন্ধন। তো দেখো এরা কিন্তু প্রত্যেকে একক বন্ধনে আছে, যে কারণে মনে করো আমরা এটা দেখেই চিনছি, হ্যাঁ ঠিক আছে এটা অ্যালকেন। ঠিক আছে, অ্যালকেন। এখন কথা হইলো দেখো খুব সহজে দেখো, এই যে এখানে কার্বন ছিল কয়টা, একটা কার্বন ছিল, একটা কার্বন থাকলে হয় কি, একটা কার্বন থাকলে হয় হচ্ছে মিথ। দেখো কিভাবে নামকরণ হয়, একটা কার্বন থাকলে হয় হলো মিথ। এবং অ্যালকেনের সাফিক্স, গভীর মনোযোগ সহকারে শোনো, তোমরা সবাই জানো অলমোস্ট জানার কথা যে অ্যালকেনের সাফিক্স কি, অ্যালকেন থাকলে এন হয়, অ্যালকেনের শেষের পার্টটুকু অ্যালকেনের এন, ওই এনটা যুক্ত হয়েছে মিথ প্লাস এন অর্থাৎ মিথেন। ঠিক আছে, দেখছো তাহলে কিভাবে আসছে। ওকে, তারপর দেখো ইথেন কিভাবে হইলো, দেখো কার্বন সংখ্যা 2টা থাকলে আমরা জানি ইথ হয়, কি হয়, ইথ হয়। কার্বন সংখ্যা একটা আছে, 2টা আছে, কার্বন সংখ্যা 2টা থাকলে ইথ হয়। আর আমরা দেখলাম যে সবগুলো কার্বন কার্বন থেকে শুরু করে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন যারা আছে, মানে টোটাল যুগে সবকিছু হচ্ছে সিঙ্গেল বন্ড, দ্যাট মিনস এরা হচ্ছে অ্যালকেন। মানে ওই যে পরিবারটা, ওই পরিবারটা কি, বা ওই সমগোত্রীয় শ্রেণীটা কি, কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের, অর্থাৎ এটা দেখেই বোঝা যায় যে ওইটা একটা অ্যালকেনের পরিবার বা অ্যালকেনের ফ্যামিলি বা অ্যালকেন সমগোত্রীয় শ্রেণী। তো অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর মধ্যে কার্বন সংখ্যা আছে 2টা, এই জন্য প্রথমে আমরা লিখবো ইথ, এবং যেহেতু এর অ্যালকেন এই জন্য বলবো যে এন, ব্যাস হয়ে গেল ইথেন। ঠিক আছে, তো এখন কথা হলো আমি তাহলে আরেকটা এখন তোমাদের উদ্দেশ্যে আমি একটা দিই। মনে করো যে কার্বন সংখ্যা আছে ধরো 3টা। ঠিক আছে, এখন এর হাত ফাঁকা আছে কয়টা, একটা হাত খরচ হয়েছে, বাকি হাত থাকে 3টা। এখানে খেয়াল করো এই কার্বনের 2টা হাত খরচ হয়েছে, দেখো দেখো গভীর মনোযোগ দাও, এই যে হাত মিলানো কিন্তু তোমাদের একই সাথে কিন্তু হাত মিলানোটাও শেখা হয়ে যাচ্ছে কার্বনের। ঠিক আছে, আমি বলতেছি যে টোটাল 3টা পার্ট হবে। ঠিক আছে, অলমোস্ট 1.5 আওয়ার্স করে, মানে অলমোস্ট প্রায় 1.5 ঘন্টা করে 3টা পার্ট হবে। এই 3টা পার্ট তোমরা যারা একদম ফুললি কমপ্লিট করবা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতেছি যে তোমাদের এই জৈব রসায়ন চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, তো অর্থাৎ বোর্ডে
বোর্ড কোশ্চেন, প্রতিটা বোর্ড কোশ্চেন ক্র্যাক করার জন্য তোমাদের যা কিছু লাগবে আমি কভার করে দিব, এবং তোমাদের বোর্ড কোশ্চেন সলভ করার ক্ষেত্রে তোমরা এটা আমি মনে প্রাণে বিলিভ করি, তোমরা সকল বোর্ড কোশ্চেনই একদম ইজিলি সলভ করতে পারবে। সবগুলো পড়বো একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার মাধ্যমে ইনশাআল্লাহ। তো খেয়াল করো, এইখানে কার্বনের হাত খরচ হয়েছে কয়টা? একটা। এই কার্বনের এখানে হাত খরচ হয়েছে একটা, এই যে বন্ধনের জন্য। আর এখানে তাহলে হাত ফাঁকা থাকবে তিনটা, টোটাল চারটা হাত। ঠিক আছে, আবার এই কার্বনের খেয়াল করো, মাঝখানে যে কার্বনটা আছে তার দুই দিকে দুইটা হাত খরচ হয়েছে, তাহলে হাত কয়টা বাকি আছে? যেহেতু চারটা হাত, তাহলে 4 থেকে 2 গেলে কত থাকে? 2 থেকে, তার মানে দুইটা হাত ফ্রি আছে বা ফাঁকা আছে। আচ্ছা, এরা কিন্তু সব সিঙ্গেল বন্ড বসাই দিছি আমি, ভালো কথা। এবার মনে করো যে আমি তাহলে এই কার্বনের একটা হাত, এই যে লাস্টের যে কার্বনটা, এই কার্বনের একটা হাত কি হয়েছে? খরচ হয়েছে, তাহলে হাত কয়টা বাকি আছে? 3টা হাত বাকি আছে। তো এই 3টা হাত আমি বসাই দিলাম। এখন কথা হইলো, এইটাকে আমি তাহলে বাকি হাতগুলো কি করবো? হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দিব, ব্যাস। এখন প্রশ্ন হলো তোমাদের কাছে, এইটাকে কি বলে? এইটা কি? কার্বন কয়টা? C3, আর হাইড্রোজেন কয়টা? 1 2 3 4 5 6 7 8, C3H8। এটাকে, এইটার নাম কি? C3H8। ঠিক আছে, এইটার নাম কি? এটার নাম কি? আচ্ছা, তোমরা যারা পারছো ভালো, যারা পারো কমেন্ট করে জানাই দিতে পারো। আচ্ছা, কথা হচ্ছে দেখো, কার্বন আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে 3টা কার্বন থাকা মানে কি? এই যে কার্বন 3টা কার্বন থাকা মানে এখানে কি হবে? প্রোপ হবে। এটা আমরা দেখে আসছি, এটা আমাদের নলেজে আছে আলহামদুলিল্লাহ। আর দেখো, সবগুলা কার্বন কার্বন বন্ধন থেকে শুরু করে কার্বন হাইড্রোজেন বন্ধন, সকল বন্ড সিঙ্গেল বন্ড, মানে একক বন্ধন। তাহলে আমরা বলতে পারি কি, এটা কোন সমগোত্রীয় শ্রেণীর মধ্যে পড়ছে? অ্যালকেনের মধ্যে পড়ছে। তাহলে অ্যালকেনের সাফিক্স বা শেষ অংশটা কি? এন। সেই এনটা এখানে যোগ হয়ে যাবে, প্রো প্লাস এন, বা আমরা সহজে লিখতে পারি প্রোপেন। এটার নাম হচ্ছে প্রোপেন। আশা করি তোমাদের এটা, এই ব্যাপারটা ক্লিয়ার। ঠিক আছে, ওকে। তাহলে এখন খেয়াল করো, এটা তো তোমরা, আমি আশা রাখতেছি ম্যাক্সিমামই তোমরা পারছো, মাশাআল্লাহ। তো আরেকটা এক্সাম্পল দেই। ধরো এখানে লিখলাম যে আরেকটা ব্যাপার শোনো। এখন এই একটা পরিবার, ধরো অ্যালকেন গেছে গা, ঠিক আছে, অ্যালকেন বুঝলাম। অ্যালকেন পরিবারের মধ্যে যারা আছে সব কার্বন কার্বন একক বন্ধন বা সিঙ্গেল বন্ড, ঠিক আছে, বুঝলাম, ওকে। এখন মনে করো আরেকটা পরিবারের কথা আমরা চিন্তা করতেছি, ঠিক আছে। ওই পরিবারটায় মনে করো যে ওই পরিবারটায় কি আছে? ওই পরিবারটায় সব ধরো মানে ওই পরিবারটার মধ্যে একটা কমন বৈশিষ্ট্য বা কার্যকারী মূলক মনে করো যে কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, ঠিক আছে। আচ্ছা, তো ধরো আমি এখানে কার্বন কার্বন ডাবল বন্ড দিলাম। এখন কথা হলো, এই কার্বনের হাত ফাঁকা কয়টা? 2টা খরচ হয়ে গেছে বন্ধনের জন্য, তাহলে হাত ফাঁকা হচ্ছে 2টা। তাহলে এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম। আবার এই কার্বনে মনে করো 2টা হাত বন্ধনের জন্য খরচ হয়ে গেছে, কারণ বন্ধন তো দুইজনের ইলেকট্রন শেয়ারের মাধ্যমেই তো হয়, সমযোজী বন্ধন, রাইট। তো ধরো তাহলে হাত কয়টা ফাঁকা আছে? 2টা। এই কার্বনের হাত ফাঁকা আছে 2টা। আচ্ছা, তাহলে আমি এখানে ধরো 2টা হাইড্রোজেন দিলাম। এখন তাহলে আমার কথা হচ্ছে, এইটাকে আমি তাহলে কি বলবো? দেখো খেয়াল করো, এখানে কার্বন আছে কয়টা? এখানে কার্বন আছে 2টা, এবং আমি দেখতেছি যে এখানে কার্বন কার্বন কি আছে? দ্বিবন্ধন আছে। তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন হইলে সেই ফ্যামিলিটার নাম অ্যালকিন, নট অ্যালকেন। সেই ফ্যামিলিটার নাম হচ্ছে অ্যালকিন, ঠিক আছে, অ্যালকিন। তাহলে যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন, এই জন্য আমি তো যেহেতু কার্বন আছে 2টা, তাহলে 2টা কার্বন কোনো জৈব যৌগ থাকলেই সেই জৈব যৌগটার নাম আমরা বলতে পারি, মানে সেই 2টা কার্বন যদি কোনো জৈব যৌগ থাকে, তাহলে আমরা ওই জৈব যৌগটা দেখা মাত্রই শুরুতে যে ব্যাপারটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে ইথ। আচ্ছা, বুঝলাম, ইথ। আর কথা হচ্ছে, এখন আমার বুঝতে হবে যে এটা কোন সমগোত্রীয় শ্রেণী বা কোন ফ্যামিলির মধ্যে পড়ছে, ঠিক আছে। তো আমি দেখলাম কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তার মানে এটা অ্যালকিন ফ্যামিলি বা অ্যালকিন সমগোত্রীয় শ্রেণীর মধ্যে পড়ছে। তাহলে আমরা বলতে পারি অ্যালকিন থাকলে ওই অ্যালকিনের ইন যুক্ত হয়, কি যুক্ত হয়? ইন যুক্ত হয়। তাহলে ইথ প্লাস ইন, বা আমরা একসাথে বলতে পারি ইথিন। আমি আশা করতেছি ক্লিয়ার। এটাকে লেখা আছে C2H4। এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ আমি বুঝিয়ে দেবো, সমস্যা নেই। তো আমি আশা রাখতেছি এতটুকু তোমাদের ক্লিয়ার। আর লাস্ট আর একটা এক্সাম্পল দিই পার্থক্য করার জন্য। ধরো CH3OH, আর ধরো আরেকটা ধরো C2H5OH, ঠিক আছে। এটার নাম লেখো আপাতত, এটা নলেজে রাখো জাস্ট, মিথানল। আর এটার নাম ধরো ইথানল। আচ্ছা, এখন কথা হলো, দেখো CH3OH যেটা, এটার নাম হচ্ছে মিথানল। কেন মিথানল হলো? দেখো
প্রথমেই দেখছি যে কার্বন সংখ্যা কয়টা, কার্বন সংখ্যা একটা, কার্বন সংখ্যা একটা হলে কি হয়, মিথ হয়। প্লাস এই যে ওএইচ না, এই ওএইচ মানে এইটা আবার এই যে এই এরা আবার মনে করো একটা ফ্যামিলি, এর একটা ফ্যামিলি। এই ফ্যামিলিটার নাম তোমরা যারা পড়ছো তাদের কিন্তু এতদিনে জানার কথা। এই ফ্যামিলিটার নাম হচ্ছে কি ফ্যামিলি, অ্যালকোহল ফ্যামিলি, অ্যালকোহল ফ্যামিলি। ঠিক আছে, তাহলে মিথ যোগ অল মানে এইটার একত্রে ধরো আমরা বলতে পারি মিথানল। আচ্ছা, আবার দেখো এইটাতে কি হলো, এটাতে কার্বন সংখ্যা আছে কয়টা, দুইটা, দুইটা থাকলে কি হয়, ইথ হয়, ইথ হয়। আবার এখান থেকে ওএইচ এর অল, তার মানে ইথানল। ঠিক আছে, এই কারণে এই ফ্যামিলি যারা আসবে সবার লাস্টে দেখবো অল 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 আছে, সবাই লাস্টে ওএইচ আছে, মানে কার্যকরীমূলক হিসেবে ওএইচ আছে। অর্থাৎ একটা ফ্যামিলি আমরা আলাদাভাবে ডিফাইন করতে পারি তার কার্যকরীমূলক দ্বারা। ঠিক আছে, এবং একটা ফ্যামিলির বা একটা সমগোত্রীয় শ্রেণীর ভৌত রাসায়নিক ধর্ম অলমোস্ট সেম। ঠিক আছে, আশা করি এই ব্যাপারটা আমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে এখন আচ্ছা, তো আমি এতটুকু মুছে দিচ্ছি, হ্যাঁ এতটুকু মুছে দিচ্ছি আমি। ঠিক আছে, এখন তোমরা আর একটা নোট লিখে নিবে, একটা নোট লিখে নিবে। আচ্ছা, নোটটা হলো সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যকে সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যকে সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যকে দ্রুত লিখবে একটি সাধারণ সংকেত দিয়ে, একটি সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা হয়, একটি সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। আচ্ছা, এখন কথা হইলো এক্সাম্পল, ধরো আমি এক্সাম্পল লিখছি, আচ্ছা এটা বুঝে দিচ্ছি, সমস্যা নেই। যেমন অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর এক্সাম্পল হচ্ছে অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর, দ্রুত লিখবে সকল যৌগকে CnH2n+2 দিয়ে প্রকাশ করা হয়, আচ্ছা, এতটুকু তোমরা দ্রুত লিখে নিবে। আচ্ছা, এখন খেয়াল করো বিষয়টা আসলে কি করতেছে। বিষয়টা হচ্ছে যেটা ঘটতেছে সেটা হলো এই যে সমগোত্রীয় শ্রেণী বলছিলাম কি, যে এক একটা সমগোত্রীয় শ্রেণী এক একটা ফ্যামিলি বা পরিবারের সাথে আমরা মিলাইতে পারি। যে পরিবারের যে এক একটা সদস্য আছে সেই সদস্যগুলোর প্রায় সকল সদস্যই প্রায় ভৌত ও রাসায়নিক ধর্ম প্রায় এক। ঠিক আছে, এখন কথা হইলো সেটা হলো এই যে সমগোত্রীয় শ্রেণীর যে এক একটা সদস্য আছে, এক একটা সদস্যকে তো আলাদা আলাদাভাবে আমাদেরকে বের করতে হবে দ্রুততম সময়ের মধ্যে। সেই দ্রুততম সময়ের মধ্যে আমরা যাতে বের করতে পারি সেই জন্য এক একটা সমগোত্রীয় শ্রেণীর এক একটা সদস্যকে আলাদা আলাদাভাবে বের করার জন্য আমরা একটা সূত্রের সাহায্য নিই। সেই সূত্রগুলোই আমরা সাধারণত, মানে আমি সহজভাবে তোমাদেরকে বুঝাইলাম। ঠিক আছে, সেই সূত্রগুলো, সেই যে সূত্রটা আছে এক একটা, ঠিক আছে, সেই এক একটা সমগোত্রীয় শ্রেণীর আন্ডারে এক একটা সূত্র। ঠিক আছে, ওই সূত্র দিয়ে ওই সমগোত্রীয় শ্রেণীর কত নাম্বার সদস্য সেটা আমরা ইজিলি বের করে ফেলতে পারি। ঠিক আছে, তো এই জন্য মনে করো যে এটা মাস্ট মনে রাখা লাগে। ঠিক আছে, তো কথা হলো যেমন ধরো অ্যালকেন, কি অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যকে আমরা এইটা দ্বারা প্রকাশ করব। তাহলে এখন কথা হলো এই এন দ্বারা মূলত কার্বন সংখ্যা বোঝায়। যেমন আমি ধরো এন ইকুয়ালস টু লিখলাম হচ্ছে 1, তাহলে ধরো আমি বসাইলাম কিছুক্ষণ আগে আমরা দেখে আসছি, তাহলে যদি আমরা এন এর মান 1 বসাই C1, তাহলে এইচ এর মান কি হয়, H 2 × 1 + 2, দ্যাট মিনস 1 তো আর লেখা লাগে না। ঠিক আছে, তাহলে CH 2 × 2 + 2 মানে CH4, দ্যাট মিনস মিথেন। ঠিক আছে, তো আরেকটা উদাহরণ দিই। ধরো আমি বললাম যে অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর 8 নাম্বার সদস্য বের করো, অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর 8 নাম্বার সদস্য বের করো। তো সেটা কি, সেটা তো একদম ইজি। মনে করো এই যে মানে কি 8 নাম্বার মানে অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর 8 নাম্বার সদস্য মানে 8 কার্বন বিশিষ্ট, বা আমি এইভাবে বলতে পারি 8 কার্বন বিশিষ্ট অ্যালকেন বের করো। ঠিক আছে, ওকে।
তাহলে তাহলে n ইকুয়াল দ্যাট মিন্স n ইকুয়ালস টু 8 মানে কার্বন সংখ্যা 8 বা 8 কার্বন বিশিষ্ট বুঝাইছি, ঠিক আছে, বা অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর 8 নম্বর সদস্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা n এর মান যেহেতু 8, তাহলে আমি n এর মান বসাইলাম Cn মানে কি n এর মান n ইকুয়ালস টু 8। আচ্ছা, তারপর হচ্ছে H2n, 2 ইনটু n এর মান কত 8 প্লাস 2, তাহলে Cn H2n প্লাস 2, তাহলে n এর মান এখানে আমি কি বসাইছি 8 বসাইছি 8, তারপর হচ্ছে H2n অর্থাৎ 2 ইনটু 8 প্লাস 2, তাহলে কত হয় দেখো C8H 8 দুগুণে 16 8 দুই কত 18, অর্থাৎ C8H18। আচ্ছা, এখন কথা হইলো এইটার নাম কি বলতে পারো? দেখো আবার তুমি কিন্তু এই সূত্রের মাধ্যমে যাচাই করতে পারবে যে এটা কি কোন সদস্যের, ঠিক আছে, এরপর তুমি নামকরণ করতে পারবে। যেমন উদাহরণটা এইটাই দেখাই আমি, যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ কার্বন আছে 8টা, ভালো কথা, তার মানে নিশ্চয়ই এখানে কি বসবে, অবশ্যই আগে অক্ট বসবে, কারণ কার্বন সংখ্যা 8 মানে সেটা যেই জানে যে জৈব যৌগ হোক, যে কোনো পরিবারের যে জৈব যৌগ হোক, 8টা কার্বন দেখছি মানে অক্ট, ঠিক আছে, ওকে, তাহলে আমি বসাইলাম অক্ট, ওকে। এখন আমি দেখতেছি যে কোন সূত্রে পড়ে, এটার আমি একটু ভাঙায় লেখার চেষ্টা করলাম, এখানে 8 আছে, আচ্ছা, তাহলে এখানে আমি দেখলাম যে 8 দুগুণে 16, 16-র সাথে আবার 2 গেছে, ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা তো অ্যালকেনের সূত্রে পড়ছে। কিসের সূত্রে পড়ছে? অ্যালকেনের, মানে পরীক্ষার খাতা, মানে পরীক্ষার হলে ধরো আমরা এইভাবে, কারণ পরীক্ষার হল তো দেখা যাচ্ছে যে আমাদের সময়, হ্যাঁ সময় ভালোই পর্যাপ্ত থাকে, কিন্তু কথা হচ্ছে পরীক্ষার হলে আবার আমরা কি করি, একটু রাফ করে যাতে ম্যাথটা একুরেটলি আমরা মিলাতে পারি, এই জন্য আমরা একটু রাফ করে নিই, মানে পিছনের দিকে পৃষ্ঠাতে। আচ্ছা, তারপর আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে, এখানে কি হইলো, এখানে 16 আছে প্লাস এর সাথে 2 আছে, ও আচ্ছা, এটা তো অ্যালকেনের সূত্রে পড়ছে, তার মানে এটা একটা অ্যালকেন। আর যেহেতু একটা অ্যালকেন, যেহেতু এটা অ্যালকেন, তাহলে এটা কি সাফিক্স হিসাবে অক্টের সাথে এন যুক্ত হবে, তার মানে অক্টেন। এখন তোমরা বলো তো এই অক্টেন কোথায় ব্যবহার হয়, দেখি তোমরা জানো কিনা অক্টেন কোথায় ব্যবহার হয়, যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানায় দাও, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন মানে যখন তোমরা এইচএসসি বা ইন্টারমিডিয়েটে পড়বে, ঠিক আছে, আমি মূলত এইচএসসি তে কেমিস্ট্রি পড়াই আলহামদুলিল্লাহ, শুধু কেমিস্ট্রিটাই আমি এইচএসসি তে পড়াই আলহামদুলিল্লাহ। তখন বিষয় হচ্ছে তখন আরো বিস্তারিত তোমরা এই জৈব রসায়ন সম্পর্কে অধ্যয়ন করতে পারবে ইনশাআল্লাহ। তো এখন বিষয় হলো, তখন এইচএসসি তে যখন তোমরা উঠবে তখন দেখবে যে আসলে আমাদের সারাউন্ডিংস আশেপাশে, মানে দেখবে যে অলমোস্ট প্রায় সবই আসলে অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ, ঠিক আছে, তখন দেখবে যে সবই অর্গানিক, মানে সবই জৈব যৌগ, ঠিক আছে। আমরা বন্ধুরা অনেক সময় বলতাম যে আসলে তো সবই অর্গানিক, ঠিক আছে, হোয়াট এভার। তখন কথা হচ্ছে, এখন আমি তোমাদেরকে একটা চার্ট লিখে দিব, তোমরা দ্রুত চার্টটা লিখবে। চার্টটা তোমরা অবশ্যই দ্রুত লিখে নিবে আমার সাথে সাথে। আচ্ছা ওকে, খেয়াল করো, প্রথমে আমি লিখবো সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় মানে এক একটা সমগোত্রীয় শ্রেণীর নাম, ঠিক আছে। ওই যে বলছিলাম না এক একটা ফ্যামিলি, যে ফ্যামিলির প্রায় প্রতিটা সদস্যরই মানে সাধারণত ভৌত রাসায়নিক ধর্মের গভীর মিল আছে, ঠিক আছে। আচ্ছা, এবং তাদেরকে আমরা ডিফাইন করতাম কি দিয়ে, সাধারণ মানে তাদেরকে আমরা মূলত আলাদাভাবে ডিফাইন করতাম কার্যকরী মূলক দ্বারা, ঠিক আছে, মানে কার্যকরী মূলক দেখি আর কি সহজে বুঝতাম, ও আচ্ছা আচ্ছা এটা তো এই সমগোত্রীয় শ্রেণীর, বা আমরা বলছিলাম কি সহজে বোঝার জন্য, ও আচ্ছা এটা তো ওই ফ্যামিলির, আচ্ছা ঠিক আছে। তো আমি এখন লিখতেছি কার্যকরী মূলক, কার্যকরী মূলক। ডান সাইডে লিখলাম যে প্রথম কয়েকটি সদস্যের নাম ও সংকেত, প্রথম কয়েকটি, সবাই দ্রুত লিখবে, সদস্যের নাম ও সংকেত। আচ্ছা ঠিক আছে, আর এই সাইডে লিখলাম কি সাধারণ সংকেত, সাধারণ সংকেত। আচ্ছা, এরপর আমি মনে করি এখানে লিখলাম অ্যালকেন, অ্যালকেন। আচ্ছা, তো এই যে নাম আছে, নামের শেষে এন আছে, এই এন থেকেই আমরা সহজে বলতে পারি সাফিক্স হলো, সাফিক্স কি, সাফিক্স হচ্ছে এন। আচ্ছা, আর সাধারণ সংকেতটা কি কিছুক্ষণ আগে আমরা দেখছি, সেটা হলো Cn H2n প্লাস 2, এটা কিন্তু মাস্ট মনে রাখা লাগবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হলো আমরা কার্যকরী মূলক ইজিলি দেখে দেখে কি বলতে পারি যে কার্বন কার্বন একক বন্ধন, অর্থাৎ এই যে কার্বন কার্বন একক বন্ধন, এইভাবে আমরা দিতে পারি, ঠিক আছে, কার্বন কার্বন একক বন্ধন।
কার্বন কার্বন একক বন্ধন। আচ্ছা, তারপর হচ্ছে এখানে প্রথম কয়েকটি সদস্যের নাম ও সংকেত, যেমন আমি বলতে পারি প্রথম একটা সদস্য CH4, এটার নাম হলো মিথেন, কিছুক্ষণ আগে আমরা দেখে আসছি। তারপর মনে করো যে আমি দিতে পারি ধরো C2H6, দেখো সূত্রে কিন্তু ফেলানো যায়। যেমন এখানে কার্বন আছে কয়টা? কার্বন আছে 2টা, তাহলে এখানে হাইড্রোজেন কয়টা থাকবে? অবশ্যই 6টা, কারণ 2n+2, 2 × 2 + 2 H6, এটার নাম আমরা কি বলতে পারি? ইথেন। আচ্ছা আচ্ছা, ভালো কথা। তারপর ওকে, তারপর আমি বলতে পারি যে অ্যালকিন। অ্যালকিন, এই কিন লাস্টে ইনের থেকে এখানে সাফিক্স আসছে ইন। ওকে, সবাই দ্রুত লিখবে সাফিক্স ইন। আচ্ছা, তো এখান থেকে আমরা বলতে পারি যে সাধারণ সংকেত হয় হচ্ছে CnH2n, এটা কিন্তু মাস্ট মনে রাখা লাগবে। অ্যালকিনের জন্য সাধারণ সংকেত CnH2n। আচ্ছা, তারপর হচ্ছে তোমার কার্যকারীমূলক কি? কার্বন কার্বন দ্বিবন্ধন। অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন আমরা যখন অ্যালকিন পড়বো বিস্তারিত জানবো, সমস্যা নেই ইনশাআল্লাহ। এখন তোমরা লিখে নাও। ওকে, তো এখন কয়েকটা সদস্যের নাম আমি লিখি, যেমন C2H4, C2H4 এটার নাম হচ্ছে ইথিন। একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এটা কিন্তু সূত্রে ফেলানো যায়। যেমন দেখো কার্বনের মান আছে 2, দ্যাট মিন্স কার্বনের সংখ্যা 2 মানে কি? n = 2, তাহলে n = যদি 2 হয় এই সূত্রে ফেলাও, দেখো C2H, এই যে 2 × 2 মানে C2H4 মানে ইথিন। ওকে, আরেকটা লিখি, সেটা হচ্ছে ধরো C3, তাহলে H কত হবে? অ্যালকিন বানাইতে হইলে অবশ্যই 2 × 3 মানে এই যে কার্বন সংখ্যা 3, তাহলে n এর মান 3, তাহলে সূত্র মোতাবেক C3H 2 × 3 মানে H6, C3H6, তাহলে এটার নাম হচ্ছে প্রোপিন। আচ্ছা, আশা করি তোমরা ধরতে পারতেছো। আচ্ছা, তারপর হচ্ছে আমি লিখবো অবশ্যই অ্যালকাইন লিখবো, অ্যালকাইন। ঠিক আছে, অ্যালকাইন হচ্ছে, তো এইটার সাফিক্স হবে যে আইনের লাস্টে অ্যালকাইনের আইন। ওকে, তাহলে সাফিক্স হবে কি? সাফিক্স হবে হচ্ছে আইন। ওকে, তাইলে এখন কথা হলো এর সূত্রটা হচ্ছে মানে সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। ওকে, CnH2n-2। আর এরা মূলত কার্বন কার্বন ট্রিপল বন্ড। যখন আমরা অ্যালকাইন পড়বো তখন এটা বিস্তারিত আমরা অধ্যয়ন করবো, সমস্যা নাই। তো দেখো সূত্রে ফেলাই, ধরো আমি বললাম যে C2, তাহলে H কত হবে? 2 × 4 - 2 মানে C2H2, C2H2। দেখো C2 মানে n এর মান 2, তাহলে সূত্রে ফেলাই আমি, তাহলে কত হয়? 2 × 2 মানে 4 - 2 মানে C2H2, তাহলে এটার নাম হবে কার্বন সংখ্যা 2 মানে ইথ, আর হচ্ছে আমি দেখলাম H2 অর্থাৎ 2 × 2 - 2 দ্যাট মিন্স H2 হয়েছে। দ্যাট মিন্স এটার আমরা সূত্র ফেলাই, এখান থেকে আমরা ইজিলি নামকরণ করতে পারি, সেটার নাম হচ্ছে ইথাইন। ওকে, আবার একইভাবে C3H 3 × 6 - 2 মানে C3H4, এটাকে বলতে পারি প্রোপাইন। C3H4 মানে কি? H4 মানে হচ্ছে প্রোপাইন। আচ্ছা, সবাই দ্রুত লিখবে। তারপর আমি বললাম যে অ্যালকোহল। আচ্ছা, অ্যালকোহলের সাফিক্স কি? এই যে অ্যালকোহলের অল, লাস্টে অল। ঠিক আছে, লাস্টে সাফিক্স কি হবে? লাস্টে সাফিক্স হবে হলো অল। ওকে, তারপর আমি বলতে পারি যে এটার তাহলে এই হবে কি? সাধারণ সংকেত হবে, অবশ্যই মনে রাখতে হবে CnH2n, লাস্টের তিনটা অলমোস্ট সেম, CnH2n +1 OH। আচ্ছা, তো এইটার তোমার মনে করো যে ই হবে কি মানে কার্যকারীমূলক হবে কি? এই যে লাস্টে OH দেখে দেখো, এই যে বাকিটা লেখার দরকার নেই, OH দেখা মাত্রই বুঝবো যে এটা একটা অ্যালকোহল কার্যকরী, এটা একটা অ্যালকোহল কিসের মধ্যে আছে? এটা একটা অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর সদস্য। ঠিক আছে, ওকে ওকে। তারপর মনে করো কার্বন সংখ্যা দেখে বুঝবে যে এটা কত নম্বর সদস্য। যেমন আমি যদি বলি যে CH3OH, তো এটা দেখি তো বুঝতেছো কি? এই যে n এর মান কত? 1, কারণ কার্বন একটা, তাহলে CnH2n অর্থাৎ 2 × 1 + 1 দ্যাট মিন্স CH3OH। তার মানে এটা দেখে বুঝতেছো কি? এটা একটা কার্বন আছে, তার মানে প্রথম সদস্য, দ্যাট মিন্স একটা মানে মিথানল। ওকে, মিথানল। একইভাবে C2H5OH, এই সূত্র মোতাবেক তোমরা নিজেরাই বসায় দেখতে পারবে, এটা হয় হচ্ছে ইথানল। আচ্ছা, তার মানে এটা হচ্ছে অ্যালকোহল কার্যকরীমূলকের দ্বিতীয় সদস্য। ওকে, তারপর তোমরা সবাই লিখে নিবে দ্রুত। তারপর হচ্ছে অ্যালডিহাইডটা একটু জাস্ট সাবজেক্টটা একটু ব্যতিক্রম টাইপের, কিন্তু সহজ আছে। সেটা হচ্ছে অ্যাল। সেটা কি? সেটা হলো অ্যাল। আর হচ্ছে তোমাদের CnH2n, এটা হচ্ছে তোমাদের সাধারণ সংকেত হবে CnH2n +1
CnH2n প্লাস 1 CHO। ওকে ওকে, তো এখন কথা হইলো তোমাদের এটার কার্যকরী মূলকটা হচ্ছে জাস্ট CHO। ঠিক আছে, এটার ওকে বলা হয় মানে একদম ইজি। ঠিক আছে, তো অ্যালডিহাইডের জন্য CHO মূলক। ওকে, তো আমি এখন ধরো এখানে আমি লিখতেছি যেমন CH3CHO। এখানে খেয়াল করো আগের গুলো থেকে এখানে দেখলে আবার দেশে তো নিতে পারে কার্বন সংখ্যা একটা, কিন্তু আসলে না, কার্বন সংখ্যা দুইটা। কারণ কি, এই যে কার্যকরী মূলক যে সেই কার্যকরী মূলকের সাথে একটা কার্বন এক্সট্রা আসছে, এই জন্য আমরা বলতে পারি যে কার্বন সংখ্যা দুইটা, এই জন্য ইথ। সেজন্য আমরা কি বলতে পারি, এটা হচ্ছে ইথ, ইথা। তারপর হচ্ছে যে এই যে সাফিক্স অ্যালডিহাইডের অ্যাল, মানে CHO আছে না, এই জন্য অ্যালডিহাইডের অ্যাল অর্থাৎ ইথানল। ওকে, ভালো কথা। তারপর মনে করো যে সবার লাস্টে আরেকটা আমরা শিখি, সেটা হচ্ছে মনে করো কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। কার্বক্সিলিক, এটাকে বলা হচ্ছে যে কার্বক্সিলিক অথবা জৈব অ্যাসিড। ঠিক আছে, এখন কথা হইলো যে এটার সাফিক্স কি, এটার সাফিক্স হচ্ছে অয়িক অ্যাসিড, এটার সাফিক্স হচ্ছে অয়িক অ্যাসিড। এখন কথা হইলো তাহলে এটাকে কি করে কিভাবে, মানে তোমাদের সাধারণ সংকেত লেখা কেমন, সেটা হচ্ছে CnH2n প্লাস 1 COOH। ঠিক আছে, এটা হলো কার্বক্সিলিক মূলক। ওকে, তো কথা হলো এটার হচ্ছে কার্যকরী মূলক কি, COOH। এটার নাম হচ্ছে কার্বক্সিল মূলক। হচ্ছে ওকে, তো এখন খেয়াল করো আমি একটা উদাহরণ দিই, যেমন CH3COOH। তাহলে এখানে কার্বন কয়টা, কার্বন হলো একটা, দুইটা কার্বন। ঠিক আছে, কার্বন হচ্ছে দুইটা কার্বন। এই যে দেখো কার্যকরী মূলকের সাথে একটা কার্বন এক্সট্রা আসছে, আর আগে ছিল একটা কার্বন, তাহলে দুইটা কার্বন, এই জন্য হচ্ছে ইথ। আর COOH মানে অয়িক অ্যাসিড, তাহলে এটাকে আমরা বলতে পারি ইথানয়িক অ্যাসিড। ঠিক আছে, আর আরেকটা ধরো আমি লিখলাম যে C2H5 COOH। তাহলে এখানে কি হয়েছে, কার্বন সংখ্যা দুইটা, একটা আসছে, তার মানে প্রোপানয়িক অ্যাসিড। প্রোপানয়িক অ্যাসিড। আচ্ছা, আমি আশা রাখতেছি এতটুকু তোমাদের ক্লিয়ার সবার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এখন কথা হচ্ছে এই চারটা তোমরা আশা রাখতেছি যে সবাই এই চারটা বুঝছো, এবং এই চারটা তোমাদের একদম ঝাড়া, মানে 3-4 বার প্র্যাকটিস করে, 3-4 বার বুঝে বুঝে প্র্যাকটিস করে এই চারটা একদম ঝাড়া মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তোমরা সবকিছু মানে এই চারটা তো তোমরা বুঝছো যে কিভাবে কি হয়েছে, ঠিক না? এখন যেহেতু তোমাদের বোঝা কমপ্লিট, এখন তোমরা কি করবে, বুঝে বুঝে 3-4 বার প্র্যাকটিস করে এই চারটা মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমি এটা মুছে দিচ্ছি। তো এখন মুছে দেওয়ার পর আমরা প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে অ্যালকেন সমগোত্রীয় শ্রেণী দিয়ে প্রথমে স্টার্ট করব। ওকে, আচ্ছা, প্রথমে আমি স্টার্ট করতেছি হচ্ছে অ্যালকেন সমগোত্রীয় শ্রেণী দ্বারা। অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর দ্বারা, তাহলে অ্যালকেন কি, অ্যালকেন একটা সমগোত্রীয় শ্রেণী। ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, তো এখন কথা হইলো অ্যালকেনের প্রথম যে একটা বৈশিষ্ট্য হচ্ছে কার্বন কার্বন কি থাকে, কার্বন কার্বন একক বন্ধন থাকে। অ্যালকেনে কি থাকে, অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন থাকে। এটুকু লিখে নিবে। হ্যাঁ, ইম্পর্টেন্ট ব্যাপারগুলো আমি লিখে নিচ্ছি, মানে নোট, এটাকে এই এক একটাকে নোট ধরতে পারো। আর কথা হচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে অ্যালকেন রাসায়নিকভাবে কি, রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। অ্যালকেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, কেননা অ্যালকেনের কার্বন কার্বন একক বন্ধনগুলো অনেক মানে একক বন্ধনগুলো অনেক শক্তিশালী। আচ্ছা এখানে দেখি শক্তিশালী, তাই এরা কি করে, তাই এরা বিক্রিয়া করতে চায় না, মানে তাই এরা সহজে, আর কি এখানে উপরে লিখতে পারো, তাই এরা সহজে বিক্রিয়া করতে চায় না, তাই এদেরকে ফলে এদের প্যারাফিন বা আসক্তিহীন বলে। ফলে এদের প্যারাফিন বা আসক্তিহীন
বলে। আচ্ছা খেয়াল করো, গভীর মনোযোগ দাও। ও আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, হ্যাঁ এটা তো এই সাধারণ সংকেত। আরেকটা ব্যাপার 3 নাম্বার, সেটা নোট লেখো, এই 3টা নোট মাস্ট, ঠিক আছে? আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। সেটা হচ্ছে সাধারণ সংকেত, অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। আচ্ছা ভালো কথা। এখন খেয়াল করো, তো কথা হইলো প্রথম বলছে যে কার্বন কার্বন একক বন্ধন থাকে। যেমন আমি ফার্স্টে একটা উদাহরণ দিছিলাম, মিথেনের উদাহরণ দিছিলাম, মিথেন একটা অ্যালকেন। তারপর ইথেনের উদাহরণ দিছিলাম, ইথেন একটা অ্যালকেন। যেমন খেয়াল করো, মিথেন CH4 মানে মিথেন, তাহলে এটা কেমনে অ্যালকেন হইলো? খেয়াল করো, সবগুলো কার্বন কার্বন একক বন্ধন, এই জন্য আমরা বলতে পারি অ্যালকেন। ভালো কথা। এখন কথা হইলো, এটা তো বুঝলাম যে মানে একটা কার্বন আছে, সহজেই আমরা বের করতে পারছি। এখন যদি আমারে বলে যে তাহলে C8H18, তাহলে এইটা কেমন অ্যালকেন হয়? তো বড় যে কম্পাউন্ডগুলো সেগুলো তো আসলে এইভাবে তুমি করে, মানে এইভাবে গাঠনিক স্ট্রাকচার করে খাতায়, পরীক্ষার খাতায় বের করতে পারো না। তো তখন করণীয় কি? তখন তোমরা এই সাধারণ সংকেত দিয়ে মিলাবা, ঠিক আছে? দেখো C8 মানে কি, কার্বন সংখ্যা আছে n=8, এটা বলতে পারো, ঠিক আছে? এবং সূত্রে ফেলাই, দেখো সূত্রে যদি ফেলাই তাহলে Cn অর্থাৎ n এর মান কত? 8, H2n, দ্যাট মিনস 2 × 8 + 2, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি C8H, দেখো 8 × 16 + 2 18, ঠিক আছে? এগুলো তোমরা যখন 5-6টা প্র্যাকটিস করবা, প্রত্যেকটা ফ্যামিলি বা প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণী থেকে যখন তোমরা 5-6টা প্র্যাকটিস করবা, প্রচুর মানে গভীর মনোযোগ সহকারে বই রিডিং দেওয়ার পর প্রচুর MCQ প্র্যাকটিস করবো, তখন দেখবে যে এগুলো একদম ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে এই জন্য আমরা এটাকে কি বলতে পারি? কার্বন সংখ্যা 8 আছে মানে কি? অক্ট। আর এখানে আমরা সাফিক্স কি দেখলাম, মানে পরের অংশ, যেহেতু এটা একটা অ্যালকেন, কিভাবে কার্যকরীমূলকে বের করে পাইছি? সাধারণ সংখ্যা, সাধারণ সংকেতে কথাটা উইথড্র করে নিলাম আমি, হ্যাঁ, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো আমি কি বললাম যে সাধারণ সংকেতে বসায় পাইছি, সাধারণ সংকেত বা সোজাগত সূত্রটা, অ্যালকেনের সূত্রটাই বসায় পাইছি যে 2 × 8 + 2, দ্যাট মিনস H18, মানে এটা একটা অ্যালকেন। তাহলে যেহেতু অ্যালকেন হয়েছে, তাহলে নামের শেষে n হয়। তো অকটেন কোথায় ব্যবহার হয় আমি কিছুক্ষণ আগেই বলছিলাম তোমাদেরকে, হোয়াটএভার, আমি ওইদিকে যাচ্ছি না। তো আশা রাখতেছি যে তোমরা বুঝছো। এখন কথা হলো, তাইলে সিঙ্গেল বন্ডের বিষয়টা তো আমাদের বুঝতে হবে না? এক্স্যাক্টলি। তো খেয়াল করো, আমি এবার লিখলাম, ধরো আমরা দেখতেছি কি, যে ধরো C2H6, এটা হচ্ছে একটা অ্যালকেন। কেমনে বুঝলাম? দেখো n এর মান কত? n এর মান 2, n এর মান যেহেতু 2, তাহলে C2 এখানে বসাইছি। আর h এর মান কত? 2 × 2, মানে n এর, এই যে CnH2n, তাহলে সূত্রের 2 বসাইছি আর n বসাইছি। n এর মান কত? মানে কার্বন সংখ্যা 2 + 2, দ্যাট মিনস কত হইলো? C2H 2 × 4 আর 2 6, অর্থাৎ C2H6। তার মানে যেহেতু সূত্রে আমরা বসায় স্বতঃসিদ্ধ করছি আর কি, তাহলে আমরা ইজিলি বলতে পারি যে এটা একটা অ্যালকেন। আচ্ছা, তাহলে C2H6, তাহলে এটা কি? এটা একটা ইথেন, মানে অ্যালকেন। এখন কথা হলো, এটা আমরা যদি বলে গাঠনিক স্ট্রাকচার লেখো, একদম ইজি। ধরো ইথেন মানে কার্বন কার্বন কি সিঙ্গেল বন্ড, আর কার্বন আছে 2টা, তাহলে 2টা কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড বসাইছি। এখন আমরা দেখলাম হাত থাকা আছে কয়টা? কার্বন চতুর্যোজী, মানে 4টা যোজনী থাকে, ঠিক আছে? সাধারণত 4টা যোজনী থাকে। আচ্ছা, তাহলে কার্বনে একটা সিঙ্গেল বুঝলাম। তারপর হচ্ছে এখানে 3টা হাত ফাঁকা, কারণ কি? কারণ একটা বন্ড, মানে একটা যোজনী তো বন্ধনে আবদ্ধ হয়েছে, ভালো কথা। তাহলে 3টা হাত ফাঁকা আছে, শুরুতেই দেখাইছিলাম। তাহলে বাকিগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ করলাম, ঠিক আছে? আবার এটা কি করলাম? বাকিগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ করলাম, কারণ কি? এইটারও একটা হাত কি, একটা যোজনী এখানে কি হয়েছে, ব্যবহার হয়েছে। আচ্ছা, হাইড্রোজেন দ্বারা ফিল আপ করলাম। তাহলে এখানে আমি কি বলতে পারি? এটা হলো C2H 3টা 6টা C2H6 ইথেন, ঠিক আছে? দেখলো তাহলে কি, সবগুলো কার্বন কার্বন একক বন্ধন, ঠিক আছে? সবগুলো কার্বন কার্বন একক বন্ধন, এই জন্য এরা হচ্ছে অ্যালকেন। ওকে, আমি আশা রাখতেছি এইটুকু তোমরা বুঝছো। এখন ঘটনা হচ্ছে, তাইলে এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কেন? প্রশ্ন হলো, এরা রাসায়নিকভাবে কেন নিষ্ক্রিয়? কারণ হলো, এই যে সিঙ্গেল বন্ডগুলো থাকে, এই সবগুলো সিঙ্গেল বন্ড হলো সিগমা বন্ড, ঠিক আছে? এই যে ধরো এইটা একটা মিথেন আছে, ধরো এইটা কার্বন, ঠিক আছে? এইদিকে একটা গেছে, এইদিকে একটা গেছে, ধরো এইদিকে একটা গেছে, আর মনে করো যে এইদিকে একটা গেছে। তো এই যে কার্বন আছে, এই সবগুলা কি, সবগুলা এইগুলো মনে করো এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। এরা প্রত্যেকটা মনে করো যে সিগমা বন্ড দ্বারা, এই কার্বন মানে কার্বন এবং হাইড্রোজেন, এই যে ধরো এটা মিথেন, ঠিক আছে? এরা প্রত্যেকে কি, এরা প্রত্যেকে মনে করো যে একদম সিঙ্গেল বন্ড বা মারাত্মক শক্তিশালী বন্ড দ্বারা কি
আবদ্ধ আছে, ঠিক আছে। এই জন্য এরা সহজে কি করতে চায় না, এই বন্ধনগুলো ভাঙতে চায় না, সিগমা বন্ড, ঠিক আছে। সিগমা বন্ড দিয়ে অনেক সময় আছে, যাই হোক করে গেলাম না, হোয়াট এভার। তো কথা হচ্ছে এই সিগমা বন্ড প্রত্যেকে সিগমা বন্ড, ঠিক আছে। তো সিগমা বন্ড এক প্রকার সমযোজী বন্ধন, ওকে। তো কথা হচ্ছে সবগুলো এই সিঙ্গেল বন্ডগুলো বা একক বন্ধনগুলো অনেক শক্তিশালী, ঠিক আছে, যে কারণে এরা সহজে বিক্রিয়া করতে চায় না। এই জন্য এদেরকে কি বলে, এই জন্য এদেরকে মূলত প্যারাফিন, এই জন্য এদেরকে মূলত কি বলে, বন্ধনগুলো অনেক শক্তিশালী, ঠিক আছে। এই জন্য এরা সহজে বিক্রিয়া করতে চায় না, ফলে এদের প্যারাফিন বা আসক্তিহীন বলে, মানে আসক্তিহীন মানে হচ্ছে প্যারাফিন, ওকে। তো আশা রাখতেছি এইটুকু ব্যাপার আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো এখন আমি বোর্ডটা ক্লিয়ার করে দিচ্ছি, আমি কিছুক্ষণের মধ্যে বোর্ডের সিকিউ করা স্টার্ট করবো, আর কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার খেয়াল করো, এই যে এক একটা সমগোত্রীয় শ্রেণী আছে, যেমন আমি বললাম অ্যালকেন একটা সমগোত্রীয় শ্রেণী, আবার অ্যালকিন একটা সমগোত্রীয় শ্রেণী, অ্যালকোহল একটা সমগোত্রীয় শ্রেণী। এই সমগোত্রীয় শ্রেণীর এক একটা সমগোত্রীয় শ্রেণীর আমাদের মূলত ডিল করা লাগে দুইটা জিনিস নিয়ে। একটা জিনিস হচ্ছে প্রস্তুতি, আর একটা জিনিস হচ্ছে বিক্রিয়া বা ধর্ম, ঠিক আছে। একটা জিনিস হচ্ছে প্রস্তুতি, আর একটা জিনিস মানে দুইটা জিনিস নিয়ে ডিল করা লাগে। এর মধ্যে একটা জিনিস হচ্ছে প্রস্তুতি, আর একটা হচ্ছে বিক্রিয়া। যেমন আমি এখন স্টার্ট করছি অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর, তাহলে অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর মূলত আমাকে ডিল করতে হবে দুইটা জিনিস নিয়ে। একটা হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি, মানে সহজভাবে বললে অ্যালকেন আমি কিভাবে বানাবো, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে অ্যালকেনের বিক্রিয়া, মানে অ্যালকেন সমূহ কাদের কাদের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে। যদিও আমরা দেখছি যে অ্যালকেন সাধারণত বিক্রিয়া করে না, কারণ রাসায়নিকভাবে কি এরা নিষ্ক্রিয়, যাদের মানে বন্ধনগুলো শক্তিশালী হওয়ার কারণে ভাঙতে চায় না বন্ধনগুলো, ফলে বিক্রিয়া দিতে চায় না, ঠিক আছে। কিন্তু তারপরও একদম ভিগ্রাস কন্ডিশনে, মানে একদম মারাত্মক কন্ডিশনে কিছু কিছু ক্ষেত্রে অ্যালকেন বিক্রিয়া দেয়, একদম সামান্য কিছু ক্ষেত্রে, সেগুলো আমরা দেখবো, হ্যাঁ, ইনশাআল্লাহ। তো এখন সেই ব্যাপারটাই মূলত আমরা দেখতে যাচ্ছি। প্রথমে হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি, আর একটা হচ্ছে অ্যালকেনের বিক্রিয়া, ঠিক আছে। তারপর আমরা বোর্ডে সিকিউ করা স্টার্ট করে দিব ইনশাআল্লাহ। তো খেয়াল করো, প্রথমে আমি লিখলাম ধরো অ্যালকেন প্রস্তুতি, অ্যালকেন প্রস্তুতি মানে অ্যালকেন বানাচ্ছি আমরা, ঠিক আছে। অ্যালকেনের প্রস্তুতিগুলো আগে দেখবো, তারপর অ্যালকেনের বিক্রিয়া দেখবো, ঠিক আছে, ওকে। তাহলে অ্যালকেনের প্রস্তুতিতে আমরা আছি। তো অ্যালকেন মূলত আমরা বানানোর ক্ষেত্রে সবাই আমার সাথে লিখে নিবে। ধরো প্রথম একটা বিক্রিয়া ধরো দিতেছি আমি ইথিনের সাথে, CH2 ডাবল বন্ড CH2, এটার নাম হচ্ছে ইথিন। গভীর মনোযোগ দাও আর লিখতে থাকো। প্লাস মনে করো হাইড্রোজেন, ঠিক আছে, নিকেল প্রভাবক, তাপমাত্রা মনে করো 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। কি উৎপন্ন হয়? ইথেন উৎপন্ন হয়। এখন কথা হলো এটা তো বইয়েই লেখা আছে, তো কথা হলো বইয়ে লেখা থাকলেও এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে, ঠিক আছে। তোমাদের এটা বুঝতে হবে যেখানে আসলে ঘটনাটা কি। ইথিন কিভাবে হয় দেখো, গভীর মনোযোগ দাও। ইথিন কিভাবে হয় খেয়াল করো। ইথিন মূলত হয় হচ্ছে এইভাবে গঠন। ইথিনের গঠনটা কি? ইথিন হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, মানে অ্যালকিন, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন। ইথিন কার্বন কার্বন দ্বিবন্ধন আমরা এখানে দেখতেই পাইতেছি। তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন যদি হয়, দুইটা হাত প্রত্যেকের ফাঁকা আছে, এর এদিকে দুইটা, এর এদিকে দুইটা, সেই দুইটা কি হবে? হাইড্রোজেন হবে, ঠিক আছে। এই বিক্রিয়াটারই মেকানিজম আমি সহজে বুঝাচ্ছি, দেখো। আর এখানে কি আছে? হাইড্রোজেন আছে, মানে দুইটা হাইড্রোজেন আছে। হাইড্রোজেন সাধারণত কি গ্যাস আকারে এইভাবে থাকে। আচ্ছা, কথা হলো এখন এদেরকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বিক্রিয়াটা ঘটাইতেছি আমরা। ফলে কি হইলো দেখো, এই যে তাপমাত্রা এবং এই নিকেল প্রভাবক দেওয়ার ফলে যে ঘটনাটা হয়, এইখানে দেখো গভীর মনোযোগ দাও। এইখানে কি হচ্ছে জানো? এইখানে হচ্ছে একটা বন্ড সিগমা বন্ড, মানে মারাত্মক শক্তিশালী বন্ড। কার্বন কার্বনের একটা বন্ড হচ্ছে কি বন্ড? সিগমা বন্ড, মানে মারাত্মক শক্তিশালী। ধরো এই নিচেরটাই সিগমা বন্ড, মানে একটা থাকে সিগমা বন্ড, একটা থাকে পাই বন্ড। তো সিগমা বন্ড হলো মারাত্মক শক্তিশালী, এদেরকে সহজে ভাঙা যায় না। তাহলে ভাঙে যে পাই বন্ড থাকে, পাই বন্ড ভেঙে যায়, ঠিক আছে। অর্থাৎ দেখো এই দুইটা বন্ডের মধ্যে একটা বন্ড হলো সিগমা বন্ড, আর একটা বন্ড হলো পাই বন্ড। যেটা সিগমা বন্ড ওটা সহজে ভাঙে না, কিন্তু পাই বন্ড যেটা, সেটা মনে করো ভেঙে যায়। তো এই যে পাই বন্ড যে ভেঙে গেল, এই পাই বন্ড ভেঙে গেল, আমি বলছিলাম কি যে এই যে বন্ড হয় বা বন্ধন হয়, সমযোজী বন্ধনের মাধ্যমেই তো জৈব যৌগগুলো গঠিত। এই যে বন্ড হয় বা এই যে বন্ধন হয়, সেই বন্ধনে দুইজনেরই একটা একটা হাত শেয়ার করে। সোজা কথা, দুইজনই একটা একটা ইলেকট্রন কি হয়? শেয়ার করে, ঠিক আছে। তো এই যে পাই বন্ড ভাঙে, তো পাই বন্ড ভাঙলে এর একটা হাত ফাঁকা হয়, এর একটা হাত ফাঁকা হয় না? এক্স্যাক্টলি। তো এই হাত যে ফাঁকা হয়, সেখানে মনে কর একটা হাইড্রোজেন এইখানে বসে, আর একটা হাইড্রোজেন এইখানে বসে, ব্যাস। তাহলে কি হলো খেয়াল করো, আমি এই ব্যাপারটা নিচে বুঝাইতেছি। ধরো কার্বন কার্বন এই ছিল, একটা বন্ড এইভাবে ভাঙছে। তাহলে এই যে দুইটা হাত ভাঙার ফলে কি হলো? একটা বন্ড ভাঙলে দুইটা হাত ফাঁকা হয়। তাহলে দুইটা হাত ফাঁকা হলে কি? আবার দেখো
আবার একটা বন্ধন হইতে হলে দুইটা একসাথে লাগে, কিভাবে দুইটা একসাথে যুক্ত হয়, কিভাবে যুক্ত হয় খেয়াল করো, এখানে একটা যুক্ত হয়, এখানে একটা যুক্ত হয়, মানে ইলেকট্রন শেয়ার করে সোজা কথা। তো এই ব্যাপারটাই। আর যদি ভাঙে, মানে যখন বন্ধন হয় তখন দুইটা ইলেকট্রন শেয়ার হয়, সমযোজী বন্ধন শেয়ার হয় তো একটা বন্ধন হয়। আর যখন একটা বন্ধন ভাঙে তাহলে আগের নিয়মে কি হয়, যখন একটা বন্ধন ভাঙে তখন দুইটা ইলেকট্রন পাই, বা সোজা কথা দুইটা যোজনী পাই বা দুইটা হাত পাই। তো কথা হচ্ছে একটা বন্ধন ভেঙে দুইটা হাত ফাঁকা হয়েছে, ভালো কথা। আর এখানে তো আগে থাকতে দুইটা হাইড্রোজেন ছিল, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। এই হাইড্রোজেন, আর কথা হলো এই যে দুইটা হাত ফাঁকা হইলো, এই দুইটা হাতে কে বসবে, পাই বন্ড ভেঙে দুইটা হাতে ফাঁকা হইলো, এখানে একটা হাইড্রোজেন বসবে, এইখানে একটা হাইড্রোজেন বসবে, ব্যাস। তো এই জিনিসটাই আমরা কি বলি, এই জিনিসটাই আমরা বলি ইথেন, CH3 খেয়াল করো। এই যে কার্বন সংখ্যা কয়টা, কার্বন সংখ্যা দুইটা, কার্বন সংখ্যা দুইটা। আর হাইড্রোজেন কয়টা, হাইড্রোজেন হচ্ছে 1 2 3, 1 2 3, দ্যাট মিন্স এখানে তিনটা, এখানে তিনটা। আশা করতেছি একদম ক্লিয়ার বিক্রিয়াটা আমাদের, আলহামদুলিল্লাহ। ঠিক একইভাবে আচ্ছা, এটার নাম হচ্ছে ইথেন। তো খেয়াল করো, তাহলে আমরা কি পাইলাম, অ্যালকিন থেকে অ্যালকেন, এখানে উপরে লিখতে পারো অ্যালকিন থেকে। আচ্ছা, অ্যালকিন ও অ্যালকাইন থেকে, এটা লেখো অ্যালকিন ও অ্যালকাইন, অ্যালকিন ও অ্যালকাইন থেকে, এটা হেডিং দাও, অ্যালকিন ও অ্যালকাইন থেকে অ্যালকেন। আচ্ছা, তাহলে প্রথম আমরা যাকে পাইলাম সে হচ্ছে কি ইথিন, এটা একটা অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকেন পাইছি, ভালো কথা। এখন তাহলে আমরা আরেকটা রিঅ্যাকশন দেখি যেখানে আমরা অ্যালকাইন ব্যবহার করি। তাহলে অ্যালকিনের টার্মটা শেষ, ইথিন একটা অ্যালকিন, অ্যালকিন থেকে পাইলাম হলো ইথেন, ইথেন একটা অ্যালকেন, ওকে, কারণ সব কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, ওকে, ভালো কথা। আর ইথিন কেন, কারণ কার্বন সংখ্যা দুইটা, আর কার্বন কার্বন ডাবল বন্ড, ওকে। তাহলে এখন আমরা মনে করো যে কার্বন কার্বন ট্রিপল বন্ড নিয়ে করি, কার্বন কার্বন ট্রিপল বন্ড নিয়ে ডিল করি। ধরো CH, এটার নাম কি, এটার নাম হচ্ছে ইথাইন, এটার নাম হলো ইথাইন, হ্যাঁ, এটার নাম কি, এটার নাম হচ্ছে ইথাইন। তোমরা দেখবে যে বইতে এটা এইভাবেও দেওয়া, এইভাবেও তুমি লিখতে পারো, সমস্যা নেই। অর্থাৎ কার্বন কার্বন ট্রিপল বন্ড একটা হাত ফাঁকা আছে, ওই একটা হাত এখানে হাইড্রোজেন বসছে, কার্বন কার্বন ট্রিপল বন্ড একটা হাত ফাঁকা আছে, এখানে হাইড্রোজেন বসছে, প্লাস মনে করো 2 মলিকুলার অফ হাইড্রোজেন। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা, টোটাল 4টা। তাহলে এখানে খেয়াল করো, গভীর মনোযোগ দাও। একইভাবে এখানে হচ্ছে একটা সিগমা বন্ড, দুইটা পাই বন্ড। তাহলে বিক্রিয়া গেলে দুইটা পাই বন্ড ভেঙে যায়, তাহলে একটা পাই বন্ড ভাঙলে দুইটা হাত ফাঁকা হয়, তাহলে দুইটা পাই বন্ড ভাঙলে 4টা হাত ফাঁকা হয়, ওই 4টা হাতে 4টা হাইড্রোজেন বসে, এবং প্রভাবক এবং তাপমাত্রা সেম থাকে, নিকেল প্রভাবক এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয় হচ্ছে ইথেন। ওই সেম মেকানিজম ফলো করে। আশা করি ক্লিয়ার বিক্রিয়াটা। তো তোমাদের ধরো একে আসুক বা দুই আসুক, এরকম টাইপের বিক্রিয়া আসলে তোমরা কি করবা, একুরেটলি বিক্রিয়াটা দিবা। বিক্রিয়াটা দিয়ে তুমি যে বিক্রিয়ায় যা কিছু লেখছো, তুমি বিক্রিয়াতে যা কিছু লেখছো, তোমাদের তো বেসিক ক্লিয়ার, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওই বেসিকের আলোকে তুমি বিক্রিয়াতে যা লেখছো ওইটাই 2-3 লাইনে লিখে দিবে অ্যাপ্রোপ্রিয়েটলি, হ্যাঁ, একুরেটলি। তাহলে দেখবে যে তোমরা পূর্ণ নম্বর বা ফুল মার্কস তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ, ওকে। তো খেয়াল করো, এরপরে একটা বিক্রিয়া, সেটা হলো 10 স্টার বিক্রিয়া। এরপরে যে বিক্রিয়াটা, সেটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে অ্যালকেন প্রস্তুতি, বিক্রিয়া থেকে দ্রুত লিখবে অ্যালকেন প্রস্তুতি। আচ্ছা, অবশ্যই দ্রুত লিখে নিবে। তো খেয়াল করো, প্রথমে আমি একটা কম্পাউন্ড লিখলাম, ধরো CH3COONA, এটার নাম হচ্ছে কি জানো, এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড। কিভাবে হইলো আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই, তোমরা আগে লেখো সোডিয়াম, আগে বিক্রিয়া লেখো, আমি লিখে দিচ্ছি কিভাবে কি হইলো, ইথানয়েড প্লাস আমি লিখলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড এবং হিট, সোডা লাইম আছে, এদিকে হবে সোডিয়াম কার্বনেট Na2CO3, আর এখানে কার্বন সংখ্যা একটা কমবে, দ্যাট মিনস CH4। কিছুই বোঝো না জানি, সেটা আগে লেখো, আমি সব বুঝাই দিচ্ছি। মিথেন। তো খেয়াল করো, এখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা হলো এই সোডিয়াম ইথানয়েড, এটা কেমনে হইলো, ঠিক আছে। তো খেয়াল করো, এখানে মূলত দুইটা আয়ন কাজ করে, একটা হচ্ছে CH3, এই যে যৌগটা না CH3COONA, সোডিয়াম ইথানয়েড,
কিভাবে কি হলো, নাম কেন কি হয়েছে সব বুঝাই দেবো, আগে গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকো কি বলি, আর এটা লেখো আগে। হ্যাঁ, তো এখানে মূলত দুইটা আয়ন কাজ করে, একটা হচ্ছে CH3 C++ আর একটা হচ্ছে সোডিয়াম প্লাস, এরা একত্রে মিলে সোডিয়াম ইথানয়েড গঠন করে। অর্থাৎ এই আয়নটার নাম হচ্ছে ইথানয়েড। কেন ইথানয়েড খেয়াল করো, এখানে কার্বন আছে কয়টা, দুইটা, তো দুইটা কার্বন আছে, এই জন্য এটার নাম হচ্ছে ইথানয়েড। ওকে, আর এটা তো সোডিয়াম, আমরা সবাই জানি, তাহলে এই দুজন মিলে সোডিয়াম ইথানয়েড হয়েছে। ঠিক আছে, তো এইটুকু আমি মুছে দিই। আচ্ছা, তো এখন ঘটনা হইতেছে কি, এটা আসলে ডিকার্বক্সিলেশন কেন বলে। ঠিক আছে, ডিকার্বক্সিলেশন মানে কি জানো, সেটা হলো এখানে উপরে তোমরা লিখে নাও যে কার্বন সংখ্যা কমে যায়, এই বিক্রিয়া কি হয়, কার্বন সংখ্যা কমে যায় মানে। ঠিক আছে, এখন খেয়াল করো, সেটা হলো এখানে যে বিক্রিয়ক ছিল, বিক্রিয়কের এই যে সোডিয়াম ইথানয়েড যে ছিল, সেখানে কার্বন সংখ্যা ছিল দুইটা, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দেওয়ায় ক্যালসিয়াম অক্সাইড আছে, ভালো কথা, প্রয়োগ আর তাপ আছে। হ্যাঁ, এদের এই বিক্রিয়াটা দেওয়ায় এখানে সোডিয়াম কার্বনেট পাইছি, ভালো কথা, কিন্তু মেইন প্রোডাক্ট হিসেবে বা মূল উৎপাদ হিসেবে যারা পাইছি সেখানে কার্বন সংখ্যা আছে একটা। দেখো এখানে আমি মেইন যে বিক্রিয়ক ছিল সেখানে কার্বন সংখ্যা ছিল দুইটা, পক্ষান্তরে আমরা যখন মেইন উৎপাদ পাইলাম এই বিক্রিয়ার ফলে, সেখানে আমি মেইন উৎপাদে অর্থাৎ মিথেনে দেখলাম যে কার্বন সংখ্যা একটা, অর্থাৎ কার্বন সংখ্যা একটা কমে গেছে। এই যে কার্বন সংখ্যা একটা কমে গেছে, এটাকেই মূলত বলা হয় ডিকার্বক্সিলেশন। ঠিক আছে, মানে কার্বন সংখ্যা কমে যাওয়া। যখন বড় ক্লাস উঠবে তখন দেখবে যেটাকে বলে আবার আরেকটা টার্ম আছে, সেটা হলো স্টেপ ডাউন বা অবরোহী। ঠিক আছে, ওইটা তোমাদের জানার কোনো দরকার নেই, এটা বড় লেভেলের পড়া। আচ্ছা, এখন আশা রাখতেছি যে এই ব্যাপারটা তোমরা বুঝছো। তো বোঝা এখন কথা হলো বুঝছো তো ভালো, কিন্তু কথা হচ্ছে একটা নাম তো লিখতে হবে। যেমন এটার নাম কি, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট। আচ্ছা, ভালো। আর কথা হইলো ঠিক আছে, তো এখন কথা হইলো যে একটা টেকনিক লিখে নাও। মানে কথা হলো এই বিক্রিয়া তো তোমাকে এত সহজ করে তার পরীক্ষার কথা দিবে না, মানে বেশিরভাগ সময় দেখবে টেস্ট পেপার খুললে বা মেডিজু খুললে কোশ্চেনগুলো কঠিন লাগে, কারণ বইয়ে দেওয়া আছে বেসিক আর টেস্ট পেপার দেওয়া আছে ওই বেসিকগুলো থেকে একটু অ্যাডভান্স। কিন্তু কথা হলো টেস্ট পেপার বা মেডিজির ওই প্রিভিয়াস ইয়ার্স এর বোর্ডের কোশ্চেনগুলো একটু কঠিন লাগে, কারণ হচ্ছে বেসিকে আমাদের দুর্বলতা থাকার কারণে। ঠিক আছে, আমি যেভাবে পড়াবো আমি বলছি তো যে ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত করবে এবং প্রত্যেকটা পর্ব শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করবে, খাতায় লিখবে এবং এইচডব্লিউ গুলো টাইমলি করবে, একদম সকল বেসিক এসেনশিয়াল কনসেপ্ট এবং এসেনশিয়াল বেসিক। ঠিক আছে, এবং যা কিছু প্র্যাকটিস লাগে সবই করাবো, এবং আশা রাখতেছি যে তোমাদের সকল ইম্পর্টেন্ট টপিকসই তোমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। এখন খেয়াল করো, টেস্ট পেপারের দেখা যাচ্ছে যে ওরা করে কি, ওদের ওই কোশ্চেনগুলো সলভ করতে হলে এই বেসিক এসেনশিয়াল কনসেপ্টগুলো লাগে, এগুলো ক্লিয়ার থাকলে ওইগুলো সলভ করে একদম মানে একদম পান্তা ভাতের মতো ইজি। ঠিক আছে, তো এখন খেয়াল করো, মারাত্মক লেভেলের ইজি, এর মতো ইজি মারাত্মক ইজি ব্যাপার আর পৃথিবীতে নাই। ওকে, তো খেয়াল করো, টেকনিকটা লেখো, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। সেটা হলো সোডা লাইম। আচ্ছা, এটা আগে লেখো, সোডা লাইম। সোডা লাইম মানে কি, সোডিয়াম হাইড্রোক্সাইড ব্র্যাকেটে ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, দেখা মাত্র, কারণ আমি যেটা, আচ্ছা আগে লেখো তারপরে আমি বলতেছি। দেখা মাত্র কার্বন ডাই অক্সাইড ভ্যানিশ মানে হলো অদৃশ্য, ভ্যানিশ করতে হবে এবং উৎপাদে এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন ও সোডিয়াম কার্বনেট বসাতে হবে। আচ্ছা, তোমরা আগে দ্রুত এটা লিখে নাও, আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি আসলে। আচ্ছা, আশা রাখতেছি যে তোমরা এটা লিখছো। এখন কথা হলো যে সোডা লাইম মানে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, এই ব্যাপারটাই বলা হয় সোডা লাইম। ঠিক আছে, কারণ দেখো এই যে ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে, আমরা জানি কি চুন বা লাইম যে ব্যাপারটা, ক্যালসিয়াম অক্সাইডের এই মানে লাইম, সোডা লাইমের লাইম ওখান থেকে আসছে, আর সোডিয়ামের থেকে সোডা, মানে সহজে মনে রাখার জন্য তুমি মনে রাখতে পারো সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডা
আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড মানে তো আমরা জানি যে চুন বা লাইম, তোমরা তো বই যারা আগের অধ্যায়গুলো পড়ছে দিলে জানার কথা, ঠিক আছে। তাহলে সোডা লাইম দেখা মাত্র কি করতে হবে, বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড ভ্যানিশ করতে হবে, মানে ভ্যানিশ মানে হলো অদৃশ্য। কার্বন ডাইঅক্সাইড কি করতে হবে, কার্বন ডাইঅক্সাইড অদৃশ্য করতে হবে, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড অদৃশ্য করতে হবে, ঠিক আছে। এবং উৎপাদে এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন বানাবা আর হচ্ছে সোডিয়াম কার্বনেট বসাবা, ঠিক আছে। একটা এক্সাম্পল দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যেমন উপরেরটাই তো উদাহরণ, যেমন খেয়াল করো এখানে কি হয়েছে, সোডিয়াম ইথানয়েড আছে এবং আমি কি করছি, আমি দেখলাম যে এখানে সোডা লাইম আছে, এখানে আমি দেখছি কি, এখানে আমি দেখলাম যে সোডা লাইম আছে, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড আছে। এইটা দেখা মাত্র মানে কিভাবে তুমি বিক্রিয়া দেখে সহজে সেই বিক্রিয়ার কি করবা, সলিউশন করবা, একদম ইজি, মারাত্মক ইজি। দেখো আমি কোন একটা বিক্রিয়া দেখলাম যে এখানে সোডা লাইম আছে, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড আছে, সোডা লাইম। এটা দেখা মাত্র আমি কি করব, দেখা মাত্র ডাউন সাইডে কিছু পারি আর না পারি সোডিয়াম কার্বনেট লিখবো। এটা কিভাবে হইলো, কার্বনেট মানে কি CO3 2-, অর্থাৎ এখানে 4 সংখ্যায় তো যোজনী, অর্থাৎ যোজনী কত 2, আর সোডিয়ামের যোজনী কত, একটা সোডিয়ামের জন্য সোডিয়াম প্লাস। তাহলে কার্বনেট তো একটা তো আর দুইজন, মানে এক হাত দিয়ে তো দুই হাত ধরে ধরতে পারবে না, তাহলে এখানে সোডিয়াম লাগবে কয়টা, 2টা। দ্যাট মিনস এরা একত্রে এইভাবে যুক্ত হবে, দ্যাট মিনস কি সোডিয়াম Na2, কারণ সোডিয়াম 2টা, কার্বনেট একটা, Na2CO3 সোডিয়াম কার্বনেট। আশা করি ক্লিয়ার, ঠিক আছে। তো এখানে সোডিয়াম কার্বনেট, এখানে কি আছে, সোডিয়াম কার্বনেট আছে, ভালো কথা, সোডিয়াম কার্বনেট এখানে আছে। তো এই যে সোডিয়াম কার্বনেট বসাইলাম, ভালো কথা, আমি সোডা লাইম দেখছি, সোডিয়াম কার্বনেট বসাই ফেলছি, কাহিনী শেষ। আরেকটা জিনিস করতে হবে, কি করতে হবে, এই যে কার্বন ডাইঅক্সাইড ভ্যানিশ করতে হবে, এই কার্বন ডাইঅক্সাইড ভ্যানিশ করতে হবে। এখান থেকে দেখো, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড গেছে আর এই একটা অক্সিজেন গেছে, CO3, ভালো কথা। আর এখানে সোডিয়াম কয়টা, একটা 2টা, তাহলে Na2CO3 এইভাবে গেছে। বাকি থাকে কি, এখানে হাইড্রোজেন বাকি থাকে আর এখানে 3টাই, তার মানে এই CH3 আর H মিলে কি হয়েছে, এখানে CH4 হয়েছে। একদম সহজে আমি বললাম, একদম সহজে বুঝাইলাম তোমাদেরকে, মানে সোজা কথা, যখনই সোডা লাইম দেখছি এক কার্বন কম বিশিষ্ট একটা অ্যালকেন বানাবো, অর্থাৎ এখানে কার্বন আছে 2টা, তাহলে 2টা কার্বন যদি থাকে তাহলে দুইটা কার্বন, ঠিক আছে, ভালো কথা দেওয়া আছে। তো আমাকে কি করতে হবে, অ্যালকেন বানাইতে হলে এই বিক্রিয়ার মাধ্যমে এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন বানাইতে হবে, অর্থাৎ এখানে কার্বন আছে 2টা, তাহলে আমাকে অ্যালকেন বানাইতে হবে এক কার্বন বিশিষ্ট, তাহলে এক কার্বন বিশিষ্ট অ্যালকেনকে মিথেন, আর এখানে ডান সাইডে সোডিয়াম কার্বনেট বসাইতে হবে। আরেকটা বিক্রিয়া প্র্যাকটিস করে তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। খেয়াল করো, আমি লিখলাম, এটা ছিল এক্সাম্পল 1, এটা ধরো এক্সাম্পল 2, C2H5 COO Na। এখানে কার্বন আছে কয়টা, 2টা, একটা 3টা, তার মানে এটার নাম কি সোডিয়াম প্রোপানয়েড, এটার নাম কি সোডিয়াম প্রোপানয়েড, ভালো কথা, প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এনে তাপ, তাহলে কি উৎপন্ন হবে, আমি ধরো কোশ্চেনে লিখে দিলাম, এটা একটা X প্লাস মনে করো সোডিয়াম কার্বনেট। দেখো বিক্রিয়া কিন্তু অনেক টাইম করে দিচ্ছে, এই জন্য আমি বলছি যে অর্গানিক দিয়ে আনসার করা একদম ইজি, মারাত্মক ইজি, এবং এগুলো দিয়ে চাকা মার্কস পাওয়া যায়, একদম চাকা নম্বর পাওয়া যায়, ঠিক আছে। ওকে, তো খেয়াল করো, যেই আমি দেখছি সোডা লাইম আছে, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড আছে, কি করবো, কার্বন ডাইঅক্সাইড ভ্যানিশ করবো এবং এই সাইডে সোডিয়াম কার্বনেটটাকে বসাই দিব। তাহলে কার্বনেট, অর্থাৎ কার্বনেটের এখানে কয়টা অক্সিজেন এও গেছে, CO3 গেছে, আর এখানে সোডিয়াম কয়টা, একটা 2টাও গেছে, তাহলে এখান থেকে একটা H আছে, তাহলে এখানে কি C2H5 এর সাথে একটা H লেগে যাবে, অর্থাৎ ছোট কথা এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন বানাবো। কার্বন সংখ্যা আছে 3টা, কার্বন সংখ্যা ছিল 3টা, এখানে হয়ে যাবে কয়টা, 2টা, অর্থাৎ C2, হ্যাঁ 3 কার্বন ছিল, তার মানে মেইন প্রোডাক্টে বা মূল উৎপাদে বিক্রিয়কে ছিল 3টা, তাহলে ওখানে উৎপন্ন হবে কয়টা, 2 কার্বন বিশিষ্ট, অর্থাৎ C2H6, অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারি, CH3 বা এটাকে আমরা বলতে পারি ইথেন। ওকে, আশা করতেছি ক্লিয়ার, ঠিক আছে। ওকে, তো আমি যে ব্যাপারটা ঘটতেছে এতটুকু আমি মুছে দিচ্ছি। ওকে, তো আমরা দেখো খেয়াল করো, তাহলে আমরা কি করছিলাম, আগে দেখছি সোডিয়াম ইথানয়েড, এখন দেখলাম সোডিয়াম প্রোপানয়েড, এদের থেকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কি প্রস্তুত করলাম, অ্যালকেন প্রস্তুত করলাম। তো অ্যালকেনের এই দুইটা প্রস্তুতি হচ্ছে যে তোমাদের মোটামুটি ইম্পর্টেন্ট। আগে দেখছিলাম অ্যালকিন আর অ্যালকাইন থেকে, আর এটা দেখলাম কি সোডিয়াম ইথানয়েড আর সোডিয়াম প্রোপানয়েড থেকে, ঠিক আছে। এখন আমরা যাবো অ্যালকেনের ধর্ম, মানে অ্যালকেন যে বিক্রিয়াগুলো দেয়, ঠিক আছে, সেই বিক্রিয়া যাবো। তো খেয়াল করো, অ্যালকেনের মূলত একটা বিক্রিয়া অনেক ইম্পর্টেন্ট, আর একটা একটু লেস ইম্পর্টেন্ট।
তারপরে দুইটা বিক্রিয়াই তোমরা শিখবে। সবাই হেডিং দাও, সেটা হচ্ছে অ্যালকেনের বিক্রিয়া। অ্যালকেনের প্রস্তুতিগুলো দেখছি, আমি আবার রিক্যাপ করতেছি। একটা হচ্ছে অ্যালকিন আর অ্যালকাইন থেকে, আর একটা দেখলাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে অ্যালকেন প্রস্তুতি, যেখানে কার্বন সংখ্যা একটা কমে যায়, অর্থাৎ এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত হয়। ভালো কথা। তো এখন আমরা দেখতেছি যে অ্যালকেনের বিক্রিয়া, অ্যালকেনের বিক্রিয়া, হেডিং দাও সবাই। তো অ্যালকেনের বিক্রিয়া, প্রথম যে বিক্রিয়াটা সেটা হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া। প্রথম যে বিক্রিয়াটা সেটা কার সাথে? সেটা হলো ক্লোরিনের সাথে বিক্রিয়া। আচ্ছা খেয়াল করো, আমি বলছিলাম যে অ্যালকেন সাধারণত বিক্রিয়া দেয় না। কেন? কারণ যে কি বলছিলাম, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা বন্ড হচ্ছে সিগমা বন্ড, ঠিক আছে, যেগুলো মারাত্মক শক্তিশালী, জন্য বিক্রিয়া দেয় না। কিন্তু বলছিলাম কি কিছু কিছু ক্ষেত্রে অ্যালকেন বিক্রিয়া দেয়, যেমন সূর্যালোকের উপস্থিতিতে। আমি আবার বলতেছি, সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে অ্যালকেন বিক্রিয়া দেয়, ঠিক আছে। তো কথা হলো সূর্যালোকের উপস্থিতিতে ইউভি আলো, এটাকে বলা ইউভি বা অতিবেগুনি রশ্মি যখন থাকবে তখন। এখন কথা হচ্ছে সূর্যালোকে কিন্তু অতিবেগুনি রশ্মি একদম সহজে পাওয়া যায় না। দেখা গেছে যে অতিবেগুনি রশ্মি বা ইউভিটা কখন সবচেয়ে বেশি থাকে, তোমরা যদি গুগল করো তাহলেও পাবে। সেটা হচ্ছে দুপুরের যে রোদটা, দুপুরে যে রোদ হয়, ওই রোদে মানে ইউভির পরিমাণ সবচেয়ে বেশি থাকে সাধারণত। তোমরা গুগল করেই দেখবা যে এক্সাক্ট ওইটাই কিনা, দেখবা যে আসলে দুপুরের রোদে সবচেয়ে বেশি ইউভি থাকে বা আলট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি থাকে। তো এই কন্ডিশনটা কিন্তু নর্মাল কোনো কন্ডিশন না, অনেক প্রখর রোদের একটা কন্ডিশন, ঠিক না? মানে বলা যায় যে ভিগ্রাস কন্ডিশন বা মারাত্মক কন্ডিশন। তো এই মারাত্মক কন্ডিশনে মনে করো অ্যালকেন বিক্রিয়া দেয়। যেমন একটা বিক্রিয়া মনে করো, ধরো মিথেন, আমরা জানি কি মিথেন একটা অ্যালকেন। মিথেন, আচ্ছা প্রথমে হেডিং দাও যে হ্যাঁ ক্লোরিনের সাথে বিক্রিয়া, তোমরা দিছই। ক্লোরিন গ্যাস আকারে কিভাবে থাকে? এইভাবে থাকে। আচ্ছা ইউভি, এখানে লেখো এটা কি মেকানিজমে হয়, সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজমে হয়। ফ্রি রেডিক্যাল বুঝিয়ে দিচ্ছি, সমস্যা না, আগে লেখো। ফ্রি রেডিক্যাল মেকানিজমে ঘটে, যেটা 4 স্টেপে হয়। কয় স্টেপে? 4 স্টেপসে হয়, মেকানিজমে ঘটে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এখন দেখো যে ঘটনাটা হয়, ক্লোরিন কি হয়? আমরা সবাই জানি ক্লোরিন সমযোজী বন্ধনে থাকে। এখন যে ঘটনাটা ঘটে, অত্যাধিক সূর্যের তাপে প্রখর রোদে মানে আলট্রাভায়োলেট রে যখন থাকে, তখন ওই যে ক্লোরিন কি হয়, ক্লোরিন সমযোজী যৌগ তো এইভাবে থাকে, মানে ক্লোরিন গ্যাস কিভাবে থাকে? Cl2 আকারে থাকে, ঠিক আছে। তো এদের মধ্যে কি থাকে? সমযোজী বন্ধন থাকে, যেহেতু সমযোজী যৌগ, ঠিক আছে। কারণ কি ক্লোরিন, এই দেখো এখানে কিন্তু বোঝার আছে, ক্লোরিনে অধাতু, এই ক্লোরিনে অধাতু। এখন এদের মধ্যে সমবিভাজন হয়, মানে সমানভাবে ভেঙে যায়, ঠিক আছে, ইউভি আলোর মানে প্রভাবে। তাহলে সমানভাবে যে ভাঙে, খেয়াল করো, গভীর মনোযোগ দাও, সমানভাবে ভাঙছে। তো সমানভাবে ভাঙার ফলে কি হলো? একটা ইলেকট্রন এর কাছে আসছে, একটা ইলেকট্রন এর কাছে আসছে, ACl মাইনাস, ভালো কথা। আর মিথেন কিভাবে থাকে আমরা সবাই জানি। মিথেন তোমরা একটা কাজ করতে পারো, উপরের সাইডে কর্নারে মেকানিজমটা লিখে নিতে পারো, নিচে লেখার দরকার নেই, কারণ এখানে 4টা স্টেপস আসবে, 4 স্টেপসের মানে 4 ধাপের বা 4 স্টেপস রিঅ্যাকশন। ওকে, তো দেখো মিথেন থাকে হচ্ছে এইভাবে। তো এখন যে ঘটনাটা ঘটে সেটা হলো, এখানে আগে আমি এই প্রোডাক্টটা লিখি, উৎপন্ন হয় কি জানো? CH3Cl প্লাস HCl, ঠিক আছে। এখন খেয়াল করো, এইখান থেকে যে ঘটনাটা ঘটে সেটা হলো, এই যে সমভাঙন হয়েছে না, একটা HCl এইভাবে বের হয়ে যায়, ঠিক আছে, বের হয়ে যায়, এখানে ধরো HCl পাওয়া যায়, এই যে HCl। আর একটা Cl কি হয়? একটা Cl যুক্ত হয়, এখানে একটা Cl যুক্ত হয়, ফলে এখানে এই যে দেখো CH3 ছিল, CH3Cl। তো এইভাবে 4টা স্টেপসে ঘটতেই থাকে, ঠিক আছে। তো এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন। কি নাম? ক্লোরোমিথেন। ওকে, তো এইভাবে আসলে রিঅ্যাকশনটা হয়। তো তোমাদেরকে আমি সহজে জাস্ট বুঝাইলাম বোঝার স্বার্থে। তো এটা হলো মিথেন, এটা তো ক্লোরিন জানোই, ইউভি আলো, ঠিক আছে। এটার নাম কি? ক্লোরোমিথেন। আর এটা কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা ভালো কথা। তারপর এই যে ক্লোরোমিথেন না, এটা আমাদের মেইন উৎপাদ বা মেইন প্রোডাক্ট, এটা আমাদের লাগবে, পরের স্টেপসে নিয়ে আসছি। এটা CH3Cl, অর্থাৎ ক্লোরোমিথেনটা কি করলাম? আবার ক্লোরিনের সাথে রিঅ্যাকশন দিছি। তখন মনে করো সূর্যালোকের উপস্থিতিতে ওই ক্লোরিন আবার ওইভাবে ভাঙবে। তো ক্লোরিন ওইভাবে ভাঙার ফলে, ঠিক আছে আমি আবার দেখাই, ধরো এখানে ক্লোরিন ছিল, এটা ভাঙছে, ঠিক আছে। ভাঙার ফলে কি হয়েছে? মনে করো যে, আর এখানে কি ছিল? CH3Cl, মনে করো এইভাবে CH3Cl। তো কি হইলো? এইখানে মনে করো যে একটা Cl আর H মিলে মনে করো এখানে HCl উৎপন্ন হয়েছে, ঠিক আছে, HCl।
প্লাস HCl, এই যে ডান সাইডে সেটা লিখছি, আর এখানে একটা Cl এখানে লেগে গেল, তাহলে কি হলো? আচ্ছা এখানে কথা আছে, ওয়েট, হ্যাঁ ঠিক আছে, লেগে গেলে কি হবে? হ্যাঁ এখানে লেগে গেলে এখানে দেখো এখানে একটা ক্লোরিন চলে আসবে, তাহলে আগে একটা ক্লোরিন ছিল এখানে একটা ক্লোরিন, অর্থাৎ এখানে আর হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন দুইটা, দ্যাট মিন্স এখানে থাকে হচ্ছে CH2Cl2, তাহলে ক্লোরিন দুইটা, এই জন্য এর নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন, ঠিক আছে। একইভাবে লাস্টের দুই স্টেপও সেম নিয়মে, একই নিয়মে লাস্টের দুইটা স্টেপসও বা শেষের দুইটা ধাপও একই নিয়মেই হবে, ঠিক আছে। তো আমি শেষের দুইটা ধাপ লিখতেছি, ধরো CH2Cl2 বা ডাইক্লোরোমিথেন, ক্লোরিনের সাথে UVL এর উপস্থিতিতে কি হবে? CH-Cl3, এটার নাম হচ্ছে দেখো 3 মানে ট্রাই, এটার নাম কি? এটার নাম হচ্ছে ট্রাইক্লোরোমিথেন, মানে একই মেকানিজম হয়েছে, তোমরা নিজেরাই খাতায় করে দেখতে পারো। ট্রাইক্লোরোমিথেন প্লাস HCl, আর সবার লাস্টে এই যে এটা আমাদের লাগবে মেইন প্রোডাক্ট বা মূল উৎপাদ, CH-Cl3 বা ট্রাইক্লোরোমিথেন, ক্লোরিনের সাথে এখানে কি UV আলো বা অতিবেগুনি রশ্মি, ঠিক আছে, উপস্থিতিতে কি হইলো? CCl4 আর এখানে HCl, ঠিক আছে। আর এটার নাম কি? এটার নাম হচ্ছে টেট্রা, 4 মানে হলো টেট্রা, ঠিক আছে। 4 মানে কি? 4 মানে টেট্রা, তাই এখানে বলা যায় টেট্রাক্লোরোমিথেন বলা যায়, অথবা কার্বন টেট্রাক্লোরাইডও বলা যায় এটাকে, ঠিক আছে। তো আমি লিখলাম, বইয়ের ভাষায় লিখলাম আমি, সেটা হচ্ছে টেট্রাক্লোরোমিথেন। টেট্রাক্লোরোমিথেন। তো দেখো অ্যালকেন সাধারণত বিক্রিয়া দেয় না, কিন্তু এই যে একদম কঠোর একটা কন্ডিশনে কি হইলো? এই মিথেন অ্যালকেনটা বিক্রিয়া করে CCl4 বা টেট্রাক্লোরোমিথেন কি করলো? উৎপন্ন করলো। তো এখান থেকে ধরো এইটাও মানে এই রিঅ্যাকশনটা তোমরা তো আশা করি বুঝতে পারছো। এখন তোমরা নিজেরা 5-6 বার প্র্যাকটিস করবে, বুঝে বুঝে দেখবে তোমাদের এটা মনে থাকবে ইনশাআল্লাহ। তো এখন কথা হচ্ছে আমরা আজকে লাস্ট রিঅ্যাকশনে চলে যাবো, তাহলে আমাদের অ্যালকেন কমপ্লিট হয়ে যাবে। সেটা হলো অক্সিজেনের সাথে অ্যালকেন দহন বিক্রিয়া দেয়। অক্সিজেনের সাথে আচ্ছা অক্সিজেনের সাথে অ্যালকেনের দহন বিক্রিয়া, অক্সিজেনের সাথে অ্যালকেনের দহন বিক্রিয়া। আচ্ছা মনে করো যে আমি লিখলাম মিথেন CH4, মিথেন প্লাস অক্সিজেন, 2 মলিকুলার অফ অক্সিজেন। তাই দেখো অর্গানিকে তোমরা যখন এই রিঅ্যাকশনটা যদি তোমাদের দেয়ও, তোমাদের এই সমতা করার প্রয়োজন নাই। তাহলে দেখো অর্গানিকের রিঅ্যাকশনে সমতা করা লাগে না, ঠিক আছে। তাহলে দেখো অর্গানিক থেকে আনসার করাটা কতটা ইজি, অনেক ইজি, এবং এগুলো থেকে তোমরা চাকা নম্বর পেতে পারবে ইনশাআল্লাহ। তো খেয়াল করো কি হবে? কার্বন ডাইঅক্সাইড প্লাস পানির একটা রূপভেদ কি? জলীয় বাষ্প প্লাস তাপশক্তি। কথা হলো এটা কোথায় ব্যবহার হয়? গ্যাসের চুলায়। কারণ কি আমরা যে ওই যে প্রাকৃতিক গ্যাস দেখি না, এই যে গ্যাসের চুলায় যে গ্যাসটা আমরা দেখি প্রাকৃতিক গ্যাসের 99% হলো মিথেন, ঠিক আছে। দেখছো অর্গানিক কেমিস্ট্রি আমাদের লাইফের সাথে কিভাবে ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা ওকে, তাহলে এই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝলাম। তো এখন আমি ডিরেক্ট বোর্ড কোশ্চেন মানে সলভ করতে স্টার্ট করব। তো এই ছিল আমাদের টোটাল অ্যালকেন, ঠিক আছে। আমাদের অ্যালকেন কমপ্লিট আলহামদুলিল্লাহ। অ্যালকেন সমগোত্রীয় শ্রেণী আমাদের কমপ্লিট আলহামদুলিল্লাহ। ওকে, তো খেয়াল করো আমি যে কোশ্চেনটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023 সালে আসছে। দিনাজপুর বোর্ড 23, দিনাজপুর বোর্ড 23 সালে আসছে। কোশ্চেনটা ধরো উদ্দীপক দিছে আমাকে CH3COONA প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড হিট, এইখানে এক্স একটা যৌগের নাম ওরা দেয় নাই, ঠিক আছে, প্লাস ধরো এখানে সোডিয়াম কার্বনেট। ওকে, তো কোশ্চেন করছে কি দেখো, কোশ্চেন করছে গরু নাম্বার, যে উদ্দীপকের এক্স এর উদ্দীপকের এক্স এর সাথে সূর্যালোকের ইউভি, হ্যাঁ ইউভি এর প্রভাবে
ইউভি এর প্রভাবে ক্লোরিনের বিক্রিয়া লেখো। ইউভি এর প্রভাবে ক্লোরিনের বিক্রিয়া লেখো। বিক্রিয়া লেখো। আচ্ছা, এখন আমাদেরকে প্রথমে কি করতে হবে সেই ব্যাপারটা বুঝতে হবে। সেটা হচ্ছে আমাদের আসলে বুঝতে হবে যে কি বলছে। দেখো, খেয়াল করো, যখনই আমি প্রশ্নটা পাইছি, প্রশ্নটা পেয়ে প্রথমেই আমি দেখলাম অর্গানিকের বিষয় হলো পোলাপান উদ্দীপক ধরতে পারে না। উদ্দীপক ধরতে পারলে মারাত্মক ইজি এগুলো। যেমন আমি প্রথমে দেখলাম যে এখানে কি দেওয়া আছে, সোডিয়াম ইথানয়েড দেওয়া আছে, ভালো কথা। প্রথমেই দেখলাম যে সোডা লাইম আছে, আমাদের সেই পরিচিত সোডা লাইম, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। এইটা দেখা মাত্রই আমরা জানি যে ও আচ্ছা, কিছু পারি না করি, এই যে সোডা লাইম আছে মানে এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এখানে কি হবে, কার্বন সংখ্যা একটা হ্রাস করে ডান সাইড উৎপাদে জাস্ট একটা অ্যালকেন বানিয়ে দিতে হবে, প্লাস সোডিয়াম কার্বনেট লিখে দিতে হবে, বিক্রিয়া কমপ্লিট। ঠিক আছে, তো কথা হইলো এক্সটা তাহলে কি হবে, উদ্দীপকের এক্স এর সাথে ইউভি এর উপস্থিতিতে ক্লোরিনের বিক্রিয়া। তো এটা আমরা মাত্রই করে আসলাম, অর্থাৎ প্রথমে আমাদের এক্স বের করা লাগবে। তাহলে বিক্রিয়া দেই, প্রথমে CH3 সলিউশন করতেছি, CH3COO, এটার নাম কি আমরা সবাই জানি, সোডিয়াম ইথানয়েড, কারণ কার্বন আছে দুইটা, প্লাস সোডা লাইম অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে আছে ক্যালসিয়াম অক্সাইড, এখানে কি হিট উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে কিছু পারি আর না পারি, যেই দেখছে কি সোডা লাইম আছে সেই কি হবে, ডানে কার্বন ডাইঅক্সাইড ভ্যানিশ করে সোডিয়াম কার্বনের পাশে দিতে হবে, সোডিয়াম Na2CO3। আর এখানে কি করতে হবে, এখানে কার্বন সংখ্যা একটা হ্রাস করে অ্যালকেন বানাইতে হবে, অর্থাৎ কার্বন সংখ্যা একটা হ্রাস করে যদি অ্যালকেন বানাই, বা সহজভাবে চিন্তা করলে Na2 দুইটা Na চলে গেছে, এখানে একটা অক্সিজেন আর এখানে দুইটা অক্সিজেন, তাহলে তিনটা অক্সিজেন চলে গেছে, মানে এখানে সি ডাবল তো গেছে মানে কার্বন ডাইঅক্সাইড ভ্যানিশ করছি, ভালো কথা, প্লাস ও যেটা আছে এটারও তো ভ্যানিশ করতে হবে, রাইট, ভ্যানিশ করলাম, Na ভ্যানিশ করলাম, Na শুধু এইচ আছে, তাহলে এইচ যদি এর সাথে লাগে তাহলে CH4, তাহলে CH4, তাহলে আমি লিখলাম CH4, তাহলেই তো হয়ে গেল। মানে কার্বন সংখ্যা ছিল দুইটা, এখন মেইন উৎপাদে কার্বন সংখ্যা যারা পাইছি তারা হচ্ছে যে কি কার্বন সংখ্যা একটা কম, দ্যাট মিন্স এটা কি, এটা হচ্ছে মিথেন। এখন যে কাজটা করতে হবে, এই মিথেনের সাথে কার বিক্রিয়া দিতে হবে, মিথেনের সাথে, মানে মিথেন কি, মিথেন একটা অ্যালকেন। এই দেখো তোমরা তোমাদের বিক্রিয়া অনুসারে শুরুতে লিখে নিবে যে যেহেতু এখানে সোডা লাইম অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড আছে, ঠিক আছে, এবং বিক্রিয়ার ফলে কি হইলো, বিক্রিয়া দেওয়ার পরে এরকম লিখবে যে যেহেতু কার্বন সংখ্যা একটা কমে গেছে মেইন উৎপাদে, মূল উৎপাদে বা মেইন প্রোডাক্টে, সুতরাং এটা একটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, যেখানে সোডিয়াম ইথানয়েড থেকে আমরা এক কার্বন কম বিশিষ্ট একটা অ্যালকেন অর্থাৎ মিথেন পাই। এইভাবে তোমরা অ্যাপ্রোপ্রিয়েটলি তুমি যে বিক্রিয়া লেখছো ওই বিক্রিয়া অনুসারেই তোমরা একুরেটলি 2-3 লাইন লিখে দিবে। ঠিক আছে, এইভাবে সঠিক বিক্রিয়া এবং একুরেটলি 2-3 লাইন এভাবে লিখে দেওয়ার মাধ্যমে, মানে তুমি যে বিক্রিয়া লেখছো ওইটা আলোকেই, ঠিক আছে, তো এভাবে সঠিক বিক্রিয়া এবং তুমি যে বিক্রিয়া লেখছো ওর আলোকেই 2-3টা লাইন লিখে দেওয়ার মাধ্যমে দেখবে যে একদম তোমরা চাকা নম্বর বা একদম ফুল মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এবার খেয়াল করো, তাহলে এই যে মিথেন আছে, তাহলে মিথেনের সাথে আমরা কি করব, মিথেন কি, মিথেন একটা অ্যালকেন, তাহলে অ্যালকেনের সাথে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া সূর্যালোকের উপস্থিতিতে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া কিছুক্ষণ আগেই আমরা শিখে আসছি, কিসের উপস্থিতিতে, ইউভি আলোর উপস্থিতিতে। তখন তোমরা এই যে 4টে স্টেপসের বিক্রিয়া লিখবে, ঠিক আছে, ওই 4টে স্টেপসের বিক্রিয়া লিখে লাস্টে পাবে যে এর সাথে মানে অ্যালকেন সাধারণত রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, কারণ একক বন্ধন থাকে, বিক্রিয়া দেয় না, কিন্তু এখানে সূর্যালোকের উপস্থিতিতে ইউভি আলো থাকে, এরা বিক্রিয়া দিছে, এবং লাস্টে আমরা কি পাইছি, CCl4 পাইছি, মানে যে 4 স্টেপসের বিক্রিয়াটা, অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড পাইছিলাম, কার্বন টেট্রাক্লোরাইড বা কি বলা যায়, টেট্রাক্লোরোমিথেন পাইছিলাম, কি থেকে, শুধু মিথেন আর ক্লোরিন থেকে। ওই যে আমরা 4 ধাপের বিক্রিয়া করছিলাম, কিভাবে করছিলাম, মিথেন প্লাস ক্লোরিন, হ্যাঁ, ইউভি আলোর উপস্থিতিতে ফ্রি রেডিক্যাল মেকানিজমে ঘটছিল, CH3Cl মানে ক্লোরোমিথেন প্লাস HCl, এইভাবে 4 ধাপে সবার লাস্টে যে কি পাইছিলাম, CCl4 পাইছিলাম। ঠিক আছে, এইভাবে 4 ধাপে বিক্রিয়া দিয়ে দিবে এবং তুমি তোমার মতো করে জাস্ট 2টা লাইন লিখে দিবে। ঠিক আছে, যে অ্যালকেন সাধারণত রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, মানে যে কারণে এরা বিক্রিয়া দিতেছে না, কিন্তু এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে ইউভি অর্থাৎ ইউভি বা আলট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মির কারণে দেখা যাচ্ছে যে এই ক্লোরিন সমবিভাজন ভাবে মানে ভাঙে আর কি, ফ্রি রেডিক্যালের মাধ্যমে ভাঙে, এবং দেখা যাচ্ছে যে প্রতিস্থাপন বিক্রিয়ার ফলে ফ্রি রেডিক্যাল মেকানিজমে প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে কি হয়, এখানে সবার লাস্টে আমরা মানে টেট্রাক্লোরোমিথেন পাই বা কার্বন টেট্রাক্লোরাইড পাই। ব্যাস এইটুকু লিখে দিলে তোমরা একদম 3-3 বা একদম পূর্ণ নম্বর পেয়ে যাবে ইনশাআল্লাহ। শিক্ষক মূলত দেখবে যে তোমার বিক্রিয়া তুমি একুরেটলি পারছো কিনা। ঠিক আছে, অনেক সময় ব্যাখ্যা পড়েও না, ব্যাখ্যা বইয়ের মতো করে মুখস্থ করে দেওয়ার কোনো দরকার নাই, জাস্ট তুমি নিজে যে বিক্রিয়া দিছো ওই বিক্রিয়ার লোকই তুমি জাস্ট তোমার যে বেসিকটা ক্লিয়ার ওইটার মতো করে তোমরা লিখবে। ঠিক আছে,
এবং বিক্রিয়াটা সঠিকভাবে দিবে, তাহলে দেখবে যে তোমরা তোমাদের সৃজনশীলে প্রতিটা পার্ট থেকে পূর্ণ নম্বর তোমরা তুলতে পারবে ইনশাআল্লাহ। তো এখন কথা হচ্ছে, আজকে আমি আপাতত এই পর্যন্তই রাখতেছি। এই সেম ডিউরেশনের আর জাস্ট 2টা ক্লাস লাগবে। আর 2টা ক্লাস করার পরে তোমরা মহান আল্লাহ চাহে তো তোমাদের অর্গানিক কেমিস্ট্রিতে বা জৈব রসায়ন বা জীবাশ্ম চ্যাপ্টারটা, মানে বইয়ে যে নামটা দেওয়া আর কি, এই চ্যাপ্টারটাতে তোমাদের বোর্ডের কোশ্চেন তোমরা সকল কোশ্চেন, এটা আমি মনে প্রাণে বিলিভ রাখি, বোর্ডের ইম্পর্টেন্ট সকল কোশ্চেন তোমরা ইজিলি এই চ্যাপ্টারটা কমপ্লিট করার মানে আমার নেক্সট আরো 2টা ভিডিও আছে যে আমি আপলোড করব ইনশাআল্লাহ, সেগুলো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করবে, ক্লাসের লেখাগুলো লিখবে এবং এই টেবিলগুলো টাইমলি করবে। এর মাধ্যমে আমি এটা মনে প্রাণে বিলিভ করি যে তোমরা ইজিলি অর্গানিক কেমিস্ট্রি থেকে বা জৈব রসায়ন থেকে ইজিলি তোমরা বোর্ডের যে সিকিউগুলো আসবে সেগুলো তোমরা ইজিলি আনসার করতে পারবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ক্লাস। তো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।